হ্যালো সবাইকে, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা কি করব, স্ক্রু গেজ নামে একটা যন্ত্র আছে। এই যন্ত্রের সাহায্যে আমরা খুব চিকন একটা জিনিসের বেদ বের করতে পারবো। মোটামুটি 1 সেন্টিমিটারকে আমরা যদি 1 সেন্টিমিটারকে 1000 ভাগ করি, তোমার কাছে সেন্টিমিটার স্কেল আছে, 1 সেন্টিমিটার মানে কয়টুকু জিনিস তোমরা জানো। সে ওর ভেতর যদি 1000টা ভাগ করো তাহলে কত চিকন একটা দৈর্ঘ্য আমরা পাবো, কত ছোট একটা দৈর্ঘ্য পাবো। প্রায় মোটামুটি তোমার কি আসবে এখান থেকে 0.001 সেন্টিমিটার। হ্যাঁ, তো প্রায় এত ছোট একটা দৈর্ঘ্যকে আমরা মাপতে পারবো। ধরো আমার কাছে একটা তার আছে, খুবই চিকন তার। এবার ওই তারটা কতটা মোটা, ওই তারের ব্যাসার্ধ বের করতে চাইছি বা ওই তারের ব্যাস বের করতে চাইছি, আমরা কি করব, এই স্ক্রু গেজ যন্ত্রটা নেব। এর দুটো ডান্টি আছে, এই দুটো ডান্টির মাঝে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাতে ওই তারটাকে রেখে দিলাম। তারপর কি করব, এই যে স্ক্রু গেজের হ্যান্ডেল আছে, একটা লম্বা হ্যান্ডেল, এটাকে বলা হয় চক্রাকার স্কেল। চক্রাকার স্কেল মানে এটা চরকির মতো, এটা একটা চক্রের মতো, এটা একটা চক্রের মতো। এখান থেকে শুরু হয়েছে, এরকম করে গিয়ে পেছন দিকেও আছে। হ্যাঁ, এটা কিছুটা এই কলমের মতো। কেমন, এই কলমটাকে যেমন আমরা গোল 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 ঘোরাতে পারছি। বাজারে স্ক্রু পাওয়া যায়, অনেক জায়গায় আমরা স্ক্রু দেখেছি, অনেক জায়গায় ব্যবহার করা হয়। স্ক্রু কি করা হয় দেখবে, স্ক্রুকে যখনই প্যাঁচ দেওয়া হবে স্ক্রু কিছুটা সামনের দিকে এগিয়ে যায় না। তো এই চক্রাকার স্কেলটাও এরকম, যত একে প্যাঁচ দিতে থাকবে, যত প্যাঁচ দেবে কিছুটা সামনের দিকে এগিয়ে যাবে। মানে এটাকে আমি ধরো এখানে তার রাখলাম, রাখার পর এটা এই স্ক্রুটাকে ঘোরাচ্ছি বা এই চক্রাকার স্কেলটাকে ধরে ধরে ঘোরাচ্ছি। যখন এটাকে ধরে ধরে ঘোরাবো, এ হয়তো কিছুটা এগিয়ে যাবে, মানে যে লম্বা স্ক্রু আছে স্ক্রুটা কিছুটা সামনের দিকে এগিয়ে যাবে। বোঝার চেষ্টা করো, এইরকম ভাবে এরকম রয়েছে। আমি এটাকে ধরছি মানে এটাকে ধরছি, আর এই লম্বা মুখটা মানে এই মুখটা। হ্যাঁ, তো দেখা গেল এটাকে আমি প্যাঁচ দিচ্ছি আর কিছুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, প্যাঁচ দিচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, প্যাঁচ দিচ্ছি সামনে এগিয়ে যাচ্ছে। তো এরকম হবে। আবার উল্টো দিকে প্যাঁচ দেবো, দেখবো বাইরের দিকে বেরিয়ে আসবে, উল্টো দিকে প্যাঁচ দেবো বাইরের দিকে বেরিয়ে আসবে, বাইরের দিকে এরকম বেরিয়ে আসবে। ঠিক। তো মাঝখানে একটা তার রাখলাম, এটার হ্যান্ডেলটা ধরে গোল গোল ঘোরালাম। তো এটা একদম এদিকে সরে এসে তারটাকে ধরো টাইট করে ধরে নিল, তারটাকে টাইট করে ধরে নিল। হ্যাঁ, এবার যেই টাইট করে ধরে নিল, এখানে আমরা রিডিং দেখবো কত আছে। এখানে আমরা দুটো মান পাবো। এখানে লম্বা করে একটা স্কেল আছে, এই স্কেলটাকে বলা হয় রৈখিক স্কেল, মানে একটা রেখা বরাবর, লম্বা একটা রেখা বরাবর যে স্কেলটা আছে। এই রৈখিক স্কেলে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, পাঁচটা ঘর দেখতে পাচ্ছি। তাহলে রৈখিক স্কেলে কতগুলো ঘর দেখা যাচ্ছে সেটা আমরা বের করতে পারবো। আবার আরেকটা স্কেল আছে চক্রের মতো, দেখো এই যে স্ক্রুটা আছে, স্ক্রু এর মতো জিনিস, এটাকে চক্রাকার স্কেল বলছে। এই চক্রাকার স্কেলের গায়ে লাইন টানা আছে, 1 2 3 4 করে গোটা স্কেল জুড়ে 100টা লাইন টানা আছে। বাজারে যত স্কেল পাওয়া যায় সেগুলোতে 100টাই লাইন টানা থাকে। কিন্তু যখন প্রশ্ন উত্তর সমাধান করব, অনেক জায়গায় হয়তো বলবে যে একটা স্ক্রু গেজের চক্রাকার স্কেলে 50টা ঘর আছে। যেমন এখানে কতগুলো ঘর আছে, একটা ঘর, 2 3 4, আমি একটু বড় করি, দাঁড়াও, পরের পেজে চলে যাই, পরের পেজে চলে যাই। এটা যদি একটু বড় করি, আমি আরো বড় করি। ঠিক আছে, এবার দেখার চেষ্টা করো এখানে কি আছে। ওকে, কতগুলো দেখার চেষ্টা করো। শূন্য থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 করতে করতে আবার ওই পেছন দিকে চলে যাবে। পেছন দিকে গুনতে 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 যখন ফেরত আসবো, দেখবো লাস্টে হয়তো 100টা ঘর হয়ে যাচ্ছে। তো চক্রাকার স্কেলে এরকম অনেকগুলো ঘর কাটা থাকে, এটাকে বলা হচ্ছে চক্রাকার স্কেল। চক্রাকার স্কেলে কতগুলো ঘর কাটা আছে আমরা গুনলেও বুঝতে পারবো, বা গায়েও লেখা থাকে যে মোট কতগুলো ঘর আছে। সাধারণত 100টা ঘর থাকে, কিন্তু প্রশ্নে 50টাও বলতে পারে। তাহলে এটা হচ্ছে চক্রাকার স্কেলের ঘর সংখ্যা, যেটা আমরা মাপতে পারবো। হ্যাঁ, এবার কেবলই আমি তোমাদেরকে বললাম, কি বললাম, এই চক্রাকার স্কেলটাকে যদি ঘোরানো হয়, এই চক্রাকার স্কেলটাকে যদি ঘোরানো হয়, ছোট করি, বেশ, এই চক্রাকার স্কেলটাকে ধরে যদি আমি গোল করে ঘোরাই, এটাকে যদি ঘোরানো হয়, ঘোরালে কি হবে, কিছুটা সামনের দিকে এগিয়ে যাবে। হ্যাঁ, বা পেছন দিকে ঘোরালে কিছুটা পেছন দিকে পিছিয়ে যাবে। তো যেদিকেই ঘোরাও না কেন, ঘোরাতে ঘোরাতে এখানে তোমার রাখা ছিল একটা তার, এখানে একটা তার রাখা ছিল, এই তারটাকে ধরো আটকে ধরে নিল, তারটাকে একটু মোটা করে দিই, ধরো তারটাকে ধরে নিল এর মাঝখানে, মাঝখানে তারটাকে ধরে নিল। ঠিক, এবার এই তারটা কতটা মোটা কি করে বুঝবো, একবার এটাকে পেঁচাই পেঁচিয়ে পেঁচিয়ে যেই মুহূর্তে তারটাকে টাইট করে আটকে দিলাম, এবার আমাকে দেখতে হবে এখানে দুটো স্কেল আছে, এই দুটো স্কেলের মধ্যে মান কত দেখাচ্ছে। এই রৈখিক স্কেল বরাবর যে মানটা হবে, হ্যাঁ, মানে এই যে এখানে 1 2 3 4 5টা লাইন দেখা যাচ্ছে, রৈখিক স্কেল বরাবর যতগুলো লাইন দেখা যায় সেটাকে বলা হচ্ছে রৈখিক স্কেলের পাঠ। বোঝা গেল? সাধারণত রৈখিক স্কেলের এই ছোট ছোট এক একটা ঘর 1 মিলিমিটার করে হয়, যত মিলিমিটার করে হোক প্রশ্নে বলা থাকবে। ঠিক, আচ্ছা। আর এই চক্রাকার স্কেলের ক্ষেত্রে আমাদের দেখতে হবে, চক্রাকার স্কেলে আমাদের দেখতে হবে কত নাম্বার দাগ মিলে যাচ্ছে। এই দাগের সাথে হয়তো এই দাগটা মিলে যাচ্ছে হুবহু, এটা হয়তো 31 নাম্বার, সরি এটা কত, ধরো 26 নাম্বার দাগ মিলে যাচ্ছে। হ্যাঁ,
তো কত নাম্বার দাগ চক্রাকার স্কেলের সঙ্গে এই লম্বা দাগের সাথে মিলে যাচ্ছে? ধরো 26 নাম্বার লাইনটা মিলে যাচ্ছে, তাহলে প্রশ্নে বলে দেবে যে ওখানে তারটা আটকে দেওয়ার পরে রৈখিক স্কেলে 1 2 3 4 5 5টা লাইন দেখা যাচ্ছে রৈখিক স্কেলে। আর চক্রাকার স্কেলের পার্ট কত? চক্রাকার স্কেলে রৈখিক স্কেলের যে লম্বা লাইন আছে এই লম্বা লাইনটা চক্রাকার স্কেলের 26 নাম্বার লাইনের সাথে মিলে যাচ্ছে। এক্ষেত্রে একটু ওপর নিচে হয়েছে, কিন্তু ধরো মিলে যাচ্ছে 26 নাম্বারের সাথে, তাহলে ওই নাম্বারটা আমাকে প্রশ্নে বলে দেবে। স্কুলে যখন প্র্যাকটিক্যাল করবে সেখানে তোমরা নিজেরা প্র্যাকটিক্যাল করে দেখবে যে কত নাম্বারের সাথে মিলছে। তো যত নাম্বারের সাথে মিলে যাবে সেটা হচ্ছে এই চক্রাকার স্কেলের পার্ট, হ্যাঁ রিডিং। আর রৈখিক স্কেলে যতগুলো লাইন দেখা যাচ্ছে সেটা হচ্ছে রৈখিক স্কেলের পার্ট। ঠিক। আর একটা জিনিস আমাদের জানতে হবে, নতুন শব্দ, সেটা হচ্ছে স্ক্রু পিচ। কি বলছি? স্ক্রু পিচ। এখানে লেখা রয়েছে, হয়তো আমি দেখাচ্ছি। আর একটা নতুন জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে স্ক্রু পিচ। স্ক্রু পিচ জিনিসটা কি? আজা ভাই, হ্যাঁ, এই যে স্ক্রু পিচ আর লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ ধ্রুবক মানে তো আমরা জানি, যেমন ভার্নিয়ার ক্যালিপাস আমরা বের করেছিলাম ভার্নিয়ার স্থিরাঙ্ক বা লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট বলছিলাম। তো একই জিনিস, ওই তোমার স্থিরাঙ্ক বলো বা লিস্ট কাউন্ট বলো, একই জিনিস। হ্যাঁ, একই জিনিস। কি তাহলে? তো লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক এটা কি করে বের করে শিখবো। আর স্ক্রু পিচ, এই স্ক্রু পিচ, এই দুটো জিনিস আমাদের লাগবে। স্ক্রু পিচ জিনিসটা কি? স্ক্রু পিচ জিনিসটা বোঝার চেষ্টা করো। এই লম্বা যে স্ক্রুটা আছে বা চক্রাকার স্কেল আছে, এটাকে যদি আমি গোল গোল করে ঘোরাই, এটাকে গোল গোল ঘোরালে কি হবে? কিছুটা সামনের দিকে এগিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, কিছুটা সামনের দিকে এগিয়ে যাবে। হ্যাঁ, এই চক্রাকার স্কেলকে যদি এক পাক ঘোরানো হয়, যদি একবার সম্পূর্ণ আবর্তন করা হয়, মানে এরকম আছে, একে একবার সম্পূর্ণরূপে ঘোরালাম। হ্যাঁ, মানে ধরো 0 থেকে শুরু হলো, এক পাক খেয়ে আবার 0-তে মিলিয়ে দিলাম। তাহলে একবার যদি সম্পূর্ণ ঘোরাই, তাহলে ঘোরালে কি হচ্ছে? কিছুটা এগিয়ে যাচ্ছে বা কিছুটা পিছিয়ে আসবে। মানে এটাকে ঘোরালে কিন্তু চক্রাকার স্কেলটাকে ঘোরালে সেটা রৈখিক স্কেল বরাবর কিছুটা আগাবে বা কিছুটা পেছাবে, মানে রৈখিক স্কেল বরাবর কিছুটা দূরত্ব অতিক্রম করবে। কেমন? এবার সাধারণত দেখা যায়, এখানে তোমাকে জিজ্ঞেস করবে যে স্ক্রু পিচ জিনিসটাকে। স্ক্রু পিচ মানে এই চক্রাকার স্কেলটাকে যদি একবার ঘোরাই, তাহলে এই চক্রাকার স্কেলটা রৈখিক স্কেল বরাবর কতটা এগিয়ে গেল বা কতটা পিছিয়ে আসলো। একবার ঘোরালে কতটা এগিয়ে যাচ্ছে বা কতটা পেছাচ্ছে, কত মিলিমিটার এগোচ্ছে বা কত মিলিমিটার পেছাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের চক্রাকার, সেটা আমাদের হচ্ছে স্ক্রু পিচ। যেমন এক্ষেত্রে ধরো উদাহরণ হিসেবে বলছি, আমি এটাকে মিশিয়ে দিই, উদাহরণ হিসেবে বললাম, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এটাকে বড় করে দিই যাতে দেখতে পাও। ঠিক। হ্যাঁ, এবার এটাকে ধরো ঘোরানো হচ্ছে। প্রথমে দেখার চেষ্টা করো, প্রথমে ধরো এই দাগের সাথে মিলে আছে, ধরো এই দাগের সাথে মিলে আছে। হ্যাঁ, ঠিক। এবার এটাকে আমি একবার পাক খাওয়ালাম, একবার যদি পাক খাওয়াই তাহলে দেখা গেল এই পুরো স্কেলটা কিছুটা সামনের দিকে সরে আসলো। দেখা গেল এই পুরো স্কেলটা কিছুটা সামনে সরে আসলো, সামনে সরে এসে এখানে চলে আসলো। হ্যাঁ, ধরো একবার পাক খাওয়ানোর পরে এটা একবার পূর্ণ আবর্তনের পর, একবার পূর্ণ আবর্তনের পর, আবর্তনের পর, হ্যাঁ, তো প্রথমে এইখানে ছিল, আমি এটাকে একবার ঘোরালাম, আর এটা ধরো কিছুটা এই দূরত্ব অতিক্রম করলো, এইখান থেকে এতটা দূরত্ব চলে আসলো। হ্যাঁ, তাহলে আমি যদি বলি কতটা দূরত্ব অতিক্রম করেছে, চক্রাকার স্কেলকে একবার পূর্ণ আবর্তন করলে সেটি রৈখিক স্কেল বরাবর কতটা দূরত্ব অতিক্রম করছে, ধরো এতটা সরে আসলো। এক্ষেত্রে কতটা সরে আসলো আমরা ছবিতে দেখে বুঝতে পারছি, এখানে ছিল, এখানে সরে আসলো। তাহলে যতটা সরে আসবে, যতটা সরে আসবে সেটাই আমাদের কি হয়ে যাবে? স্ক্রু পিচ। যদি এক ঘর সরে যায় তাহলে স্ক্রু পিচ এক ঘর হয়ে যাচ্ছে, মানে এই এক একটা ঘর যদি 1 মিলিমিটার করে হয় তাহলে স্ক্রু পিচ আমার কত হবে? স্ক্রু পিচ আমার 1 মিলিমিটার হবে। তাহলে এক ঘর সরলে ধরো এতটুকু সরছে, তাহলে যেই দূরত্ব সরবে সেটাই হচ্ছে স্ক্রু পিচ। এক্ষেত্রে ধরো এক ঘর সরে আসলো, তাহলে এই এক ঘরের দূরত্ব আমরা মাপবো। হ্যাঁ, ধরো এতটা সরে আসলো, তাহলে এতটা দূরত্বটা কত আমরা মেপে দেখলাম, এই দূরত্বটা হচ্ছে 1 মিলিমিটার, তাহলে সেটাকে বলা হচ্ছে স্ক্রু পিচ। তাহলে স্ক্রু পিচ মানে কি? চক্রাকার স্কেলকে একবার ঘোরালে সেটি রৈখিক স্কেল বরাবর কতটা এগিয়ে যাচ্ছে বা কতটা পেছাচ্ছে, যত দূরত্ব অতিক্রম করে একবার ঘোরালে সেই দূরত্বটাকে বলছি স্ক্রু পিচ। এবার লঘিষ্ঠ ধ্রুবক কি করে বের করব? লঘিষ্ঠ ধ্রুবক মানে, লঘিষ্ঠ ধ্রুবক মানে এই স্ক্রু গেজের সাহায্যে আমরা সব থেকে ছোট কোন দৈর্ঘ্যটাকে মাপতে পারি সেই দৈর্ঘ্যটাকে বলা হয় স্ক্রু পিচ, তাই না? ভার্নিয়ার স্থিরাঙ্কের ক্ষেত্রে দেখেছিলাম, তোমার স্লাইড ক্যালিপাস বা ভার্নিয়ার ক্যালিপাসে দেখেছিলাম যে সব থেকে ছোট কোন দৈর্ঘ্যকে মাপা যায় সেটা আমরা মেপে দেখেছিলাম। এবার এক্ষেত্রে কয়েকটা অঙ্ক করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এখানে কিছু জিনিস লেখা রয়েছে, আমি একবার রিভিশন করিয়ে দিই। क्या बोल रहा है यहाँ पर? দেখো বলছে স্ক্রু পিচ কি? একবার পূর্ণ আবর্তন করলে, একবার ঘোরালে
চক্রাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে স্ক্রু পিচ বলছি। চক্রাকার স্কেলকে একবার ঘোরাচ্ছি, তাহলে কতটা এগিয়ে গেল? 1 মিলিমিটার আগালো নাকি 0.5 মিলিমিটার আগালো? একবার ঘোরালে কতটা আগায় সেটাকে বলা হচ্ছে স্ক্রু পিচ। ক্লিয়ার? বেশ। সাধারণত দেখা যায়, এটা সাধারণত জেনারেল এখানে লেখা আছে যে সাধারণত কি দেখা যায়, যে একবার ঘোরালে 1 মিলিমিটার এগিয়ে যায় বা 1 মিলিমিটার পিছিয়ে যায়। তাহলে স্ক্রু পিচ সাধারণত কি হয়? 1 মিলিমিটার সাধারণত হয়, কিন্তু আলাদাও হতে পারে। বাজারে যত স্ক্রু গেজ পাওয়া যায় সেগুলো সাধারণত জেনারেল কত থাকে, যে তোমার স্ক্রু পিচ 1 মিলিমিটার থাকে, মানে এক পাক খাওয়াবো 1 মিলিমিটার আগাবে বা 1 মিলিমিটার পেছাবে। আচ্ছা, লঘিষ্ঠ ধ্রুবক কি করে বের করবো? লঘিষ্ঠ ধ্রুবকের জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে। কি করে এটা আসলো সেটা মনে রাখার দরকার নেই। কি করে আমরা সূত্রটা মনে রাখবো? দেখো, লঘিষ্ঠ ধ্রুবক সমান সমান স্ক্রু পিচ। স্ক্রু পিচ মানে কত মিলিমিটার আগা পেছা করে একবার ঘোরালে। স্ক্রু পিচ ভাগ চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। চক্রাকার স্কেলে কতগুলো ঘর আছে সেটা আমাদের ভাগ দিতে হবে। যেমন বাজারে যত পাওয়া যায় স্ক্রু গেজ, সেগুলোতে দেখা যায় স্ক্রু পিচের মান হয় 1 মিলিমিটার। স্ক্রু পিচ কত মান হয়? 1 মিলিমিটার। তাহলে স্ক্রু পিচের জায়গায় আমরা কত বসাবো? 1 বসিয়ে দিলাম। যদি মিলিমিটারে বের করি 1 মিলিমিটার ভাগ চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। বাজারে সাধারণত যত স্ক্রু গেজ পাওয়া যায় এগুলোতে মোট 100টা ঘর থাকে। আমি গুনে গুনে দেখিয়েছি, এখানে 35 অব্দি দেখা যাচ্ছে। মোট 100টা ঘর থাকে। তাহলে স্ক্রু পিচ কত, মানে কতটা একবার ঘোরালে কতটা আগাবে, ওই মানটাকে ভাগ দিতে হবে। ওই মানটাকে ভাগ দিতে হবে। কততে ভাগ দেবো? কতগুলো লাইন টানা আছে চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। সাধারণত 100টা লাইন টানা থাকে, তাই 100তে ভাগ দিয়ে দিলাম। তাহলে লঘিষ্ঠ ধ্রুবক কত হয়ে যাচ্ছে, লিস্ট কাউন্ট কত হয়ে যাচ্ছে, এলসি কত হয়ে যাচ্ছে সেটা আমরা এখান থেকে বের করে নেব। 100, তাই না? 100টা ঘর থাকে। তাহলে 0.01 মিলিমিটার। হ্যাঁ, সেন্টিমিটারে কনভার্ট করতে চাইলে 0.001 সেন্টিমিটার। ঠিক, 1 সেন্টিমিটারকে 1000 দিয়ে ভাগ দিলে যে ছোট দৈর্ঘ্য হয় সেটা আমরা মাপতে পারি এর সাহায্যে। তাহলে সূত্রটা আমাদের মনে রাখতে হবে, আর কোনো কিছু নয়। কনসেপ্ট একটু জেনে রাখবে, যেটাকে একবার ঘোরালে যতটা দূরত্ব অতিক্রম করছে সেটাই স্ক্রু পিচ, আর যতগুলো লাইন টানা থাকে চক্রাকার স্কেলে সেটা হচ্ছে লাইন সংখ্যা। দুটোকে ভাগ করলে আমরা লঘিষ্ঠ ধ্রুবক পেয়ে যাই। আচ্ছা, তাহলে লঘিষ্ঠ ধ্রুবক সমান সমান স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। এখানে একটা অঙ্ক আছে, বলছে একটা স্ক্রু গেজের চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা 100। চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা 100 বলে দিয়েছে, লঘিষ্ঠ ধ্রুবক বলে দিয়েছে। তাহলে বলো তো তুমি ওই স্ক্রু গেজের স্ক্রু পিচ কত? তুমি বলে দাদা আমি সূত্র ফেলবো। আমি জানি লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট সমান সমান স্ক্রু পিচ হয়, সমান সমান স্ক্রু, বাংলায় লিখে দিই, স্ক্রু পিচ সমান সমান স্ক্রু পিচ ভাই মোট ঘর সংখ্যা। এখানে আমরা পেলাম যে লঘিষ্ঠ ধ্রুবক সমান সমান স্ক্রু পিচ ভাগ চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা কত? প্রশ্নে 100 বলা আছে, তাহলে স্ক্রু পিচ ভাগ 100। আর লঘিষ্ঠ ধ্রুবক বলে দিয়েছে যে এত সেন্টিমিটার, 0.002। তাহলে লঘিষ্ঠ ধ্রুবকের জায়গায় 0.002 সেন্টিমিটার বসিয়ে দিলাম। ঠিক, তাহলে আমার সূত্রটা আমি বসালাম। কি সূত্র? যে স্ক্রু পিচ ভাই বাই মোট ঘর সংখ্যা সমান সমান লঘিষ্ঠ ধ্রুবক। প্রশ্নে লঘিষ্ঠ ধ্রুবকের মান বলে দিয়েছে, বসালাম। চক্রাকার স্কেলে মোট 100টা ঘর আছে, বসালাম। ওপরে স্ক্রু পিচ থেকে গেল। এবার তোমাকে জিজ্ঞেস করছে তাহলে স্ক্রু পিচের মানটা কত? 100টা এদিকে কোনাকুনি গুণ হয়ে যাবে, আমি পেয়ে যাব যে আমার স্ক্রু পিচ কত আসছে। অতএব আমার স্ক্রু পিচ কত আসছে? এটা 0.002 ইন্টু 100। আর কোনো কিছু না, এটা গুণ করলে আমাদের হয়ে যাবে। 100তে গুণ করছি তাহলে 2 ঘর সামনে আসবে, তাহলে 0.2 সেন্টিমিটার। 0.2 সেন্টিমিটার অপশন কোথায় আছে? 0.2 সেন্টিমিটার, অপশন ডি। 0.20 বা 0.2 একই জিনিস, তো এক্ষেত্রে আমাদের কত আসছে? অপশন ডি মিলে যাচ্ছে, 0.2 সেন্টিমিটার। আই হোপ বোঝা গিয়েছে। আরো কয়েকটা অঙ্ক করি, চলো। কি বলছে? একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলে মোট 100টা ঘর আছে। ভালো কথা দাদা, 100টা ঘর আছে। ঠিক, চক্রাকার স্কেলটি 2 বার পূর্ণ চক্রে, মানে 2 বার পাক খেলে, 1 পাক খেলো 2 পাক খেলো, ঠিক 2 পাক খেলো, তাহলে 2 বার পূর্ণ চক্রে রৈখিক স্কেল পাঠ হয় 1 মিলিমিটার। ঠিক, মানে এটাকে যদি 2 বার ঘোরাই, একবার ঘোরালাম, একবার পাক ঘোরালাম, আর একবার পাক ঘোরালাম, তাহলে কতখানি সামনে আগালো? বলছে 1 মিলিমিটার। আমাদের কি বলেছে? আমাদের বলেছে দুবার পূর্ণ চক্রে, দুবার পূর্ণ চক্রে রৈখিক স্কেল পাঠ হয়। একটু লিখে দিই, রৈখিক স্কেল পাঠ হয় 1 মিলিমিটার। আমার স্ক্রু পিচ লাগবে। স্ক্রু পিচ মানে কি? যে একবার ঘোরালে রৈখিক স্কেল কত পাঠ হয়, একবার ঘোরালে কতটা রৈখিক স্কেল বরাবর এগিয়ে যাচ্ছে, সেটা স্ক্রু পিচ। প্রশ্নে 2 বার বলে দিয়েছে, তাহলে লেখো যে 2 বার ঘোরালে
স্ক্রু পিচ হয়, দুবার ঘোরালে রৈখিক স্কেলের পার্ট হয় 1 মিলিমিটার। তাহলে একবার পূর্ণ চক্র করলে কত পার্ট হবে? 1/2 মানে 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার এটা আমার কি হয়ে গেল? এটা আমার স্ক্রু পিচ হয়ে গেল। স্ক্রু পিচ মানে কি? যে একবার ঘোরালে রৈখিক স্কেল কতটা এগিয়ে যাচ্ছে, রৈখিক স্কেল বরাবর কত দূরত্ব অতিক্রম করছে। প্রশ্নে বলেছে দুবার ঘোরালে 1 মিলিমিটার আগায়, তাহলে একবার ঘোরালে 0.5 মিলিমিটার আগাবে, এটা স্ক্রু পিচ হয়ে গেল। যে অতএব আমার স্ক্রু পিচ বেরিয়ে গেল, অতএব স্ক্রু পিচ কত আসছে? 0.5 মিলিমিটার। ঠিক, এবার কি জানতে চেয়েছে? বলছে তাহলে লঘিষ্ঠ ধ্রুবক বের করো, লিস্ট কাউন্ট বের করো, এলসি বের করো। আমরা বলবো অতএব এলসি সমান সমান, অতএব এলসি সমান সমান কি করতে হয়? স্ক্রু পিচ ভাগ মোট ঘর সংখ্যা চক্রাকার স্কেলের। তাহলে স্ক্রু পিচ আসছে 0.5 বসিয়ে দিলাম। চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা কত? প্রশ্নে বলেছে 100টা ঘর আছে, চক্রাকার স্কেলে 100 ঘর আছে, তাহলে 100। এটার অ্যান্সার কত আসবে? 0.005 এত মিলিমিটার আসছে, এত মিলিমিটার আসছে। 2 ঘর আগে আগে, তাহলে 0.005, 0.005 মিলিমিটার। আচ্ছা, অপশনে সবগুলো সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে পরিণত করতে হবে। কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসছি, 10 দিয়ে ভাগ দিতে হবে। এটাকে 10 দিয়ে ভাগ দাও, কত আসছে তাহলে অ্যান্সার? 0.0005 সেন্টিমিটার। আরে বাপরে, 0.0005, 0.0005 অপশন সিতে রয়েছে, টিক মেরে দিলাম যে লঘিষ্ঠ ধ্রুবক তাহলে এত হচ্ছে। মানে এই চক্রাকার স্কেল দিয়ে এত ছোট দূরত্ব অতিক্রম করা যাবে, মাপা যাবে। প্রশ্ন যদি বলে আচ্ছা বলো তো এই স্ক্রু গেজটি দিয়ে তাহলে সব থেকে ছোট কোন দৈর্ঘ্য মাপা যাবে? লিস্ট কাউন্ট কত? লিস্ট কাউন্ট মানেই ওটা যে সব থেকে কোন ছোট দূরত্ব অতিক্রম করা মানে মাপা যাবে, তাহলে সব থেকে ছোট এত সেন্টিমিটার মাপা যাবে। ঠিক, এই অবধি হয়ে গেল। পরেরটা দেখি, কোন স্ক্রু গেজের পুরো স্ক্রুকে 6 পাক ঘোরালে 3 মিলিমিটার দূরত্ব যায়। তাহলে এবার শর্টে লিখছি যে 6 পাক ঘোরালে, 6 পাক ঘোরালে রৈখিক স্কেলের পার্ট হয় 3 মিলিমিটার, 3 মিলিমিটার। তাহলে 1 পাক ঘোরালে, 1 পাক ঘোরালে কত মাপ হয়, কত দূরত্ব অতিক্রম করে রৈখিক স্কেল বরাবর? 3/6 মিলিমিটার। এটা আমাদের প্রায় সেম চলে আসছে, 0.5 মিলিমিটার। ঠিক, তাহলে 6 পাক ঘোরালে 3 মিলিমিটার হচ্ছে, তাহলে 1 পাক ঘোরালে কত মিলিমিটার যাচ্ছে? 1 পাক ঘোরালে কত মিলিমিটার এগিয়ে যাচ্ছে বা পেছাচ্ছে, কত দূরত্ব অতিক্রম করছে? 0.5 মিলিমিটার। তাহলে এটাই আমার স্ক্রু পিচ হয়ে যাচ্ছে, অতএব স্ক্রু পিচ এটাই আমার হয়ে যাচ্ছে স্ক্রু পিচ, এটাই আমার হয়ে গেল স্ক্রু পিচ। স্ক্রু পিচ কত আসছে? 0.5 মিলিমিটার। আচ্ছা, এবার কি বলেছে? বলছে চক্রাকার স্কেলে 50টা ঘর আছে, 50টা ঘর আছে, তাহলে লঘিষ্ঠ ধ্রুবক বের করো, এলসি বের করো। লিস্ট কাউন্ট কত আসছে আমার? স্ক্রু পিচ লিস্ট কাউন্ট সমান সমান স্ক্রু পিচ ভাগ মোট ঘর সংখ্যা। 50টা ঘর আছে, 50 দিয়ে ভাগ দিয়ে দাও। ঠিক, আর এখানে তো কাটাকাটি করতে পারছি না, তাহলে দশমিক ওটাই নিচে শূন্য আসলো। 5 দিয়ে 500কে কাটলে কত হয়ে যাচ্ছে? 100 হয়ে যাচ্ছে। তাহলে 1/100 মানে 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার। 100 ভাগ দিলে ওটাকে এই দশমিক যদি ওঠাই নিচে 100 চলে আসবে, তার মানে ঠিক আছে কাটাকাটি। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার স্ক্রু পিচ, সরি লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক এটা বেরিয়ে গেল। অপশনে দেখি 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার মিলছে না কেন? এটা মেবি সেন্টিমিটার হবে না, এটা মেবি মিলিমিটার হবে, কেমন? এটা যদি মিলিমিটার হয়ে যায় তাহলে আমাদের অ্যান্সার মিলে যাচ্ছে। চলো, এটা আমাদের যেই মেন 2020 সালের প্রশ্ন, আগেরটা মনে হয় যেই মেন 2020 সালের ছিল, ঠিক এটাও ছিল। আচ্ছা, এখানে দেখি, এখানে একবার মিলিয়ে নিচ্ছি আমি যে 6 পাকে 3 মিলিমিটার, 1 পাকে 0.5 মিলিমিটার। স্ক্রু পিচ তো আমাদের একদম ঠিক আছে, 0.5 মিলিমিটার। 50টা ঘর আছে, 50 দিয়ে ভাগ দিয়ে দিলাম, দশমিক উঠে 500 হয়ে গেল, তাহলে 5/500 ঠিক আছে, 0.01 মিলিমিটার অপশন আমাদের মিলে যাচ্ছে। আচ্ছা, পরেরটা দেখি। আচ্ছা, এবার শোনো, আমরা যদি পাতের বেদ নির্ণয় করতে চাই, আমরা এতক্ষণ ধরে শুধুমাত্র লঘিষ্ঠ ধ্রুবক বের করলাম, যে লঘিষ্ঠ ধ্রুবক বের করা শিখে গেলাম, কিন্তু স্ক্রু গেজের সাহায্যে কোন একটা চিকন তার কতটা মোটা তার ওই বেদটা কি করে নির্ণয় করব, মানে তোমার স্ক্রু গেজের সাহায্যে কোনো কিছু দূরত্ব কি করে মাপবো, কোনো কিছু দৈর্ঘ্য বা বেদ কি করে মাপবো। তো এই ক্ষেত্রে একই সূত্র, ভার্নিয়ার ক্যালিপার্সে আমাদের কি ছিল? এল সমান সমান এ প্লাস বিসি, এ প্লাস বিসি। এক্ষেত্রে একই, তোমার ভার্নিয়ার ক্যালিপার্সে আমরা কি করি? ওটা তো কোনো একটা পাত আছে, ওই পাতের বেদ মাপতে চাইছি, কিন্তু ওটা তো খুব বেশি সূক্ষ্ম মাপা যায় না, তাই না? এটাতে আমরা আরো বেশি কম দৈর্ঘ্যকে মাপতে পারছি এটার সাহায্যে। ঠিক, তো এক্ষেত্রে বেদটাকে ডি লেখা হয়, তুমি এলও লিখতে পারো, ডিএ লিখতে পারো। তো একই সূত্র, যে এল সমান সমান এ প্লাস বিসি, সমস্ত কিছু একই, শুধুমাত্র আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে। এ মানে কি রৈখিক স্কেলের পার্ট, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ওটাই ছিল। এ মানে কি মূল স্কেলের পার্ট,
বি মানে কি? বি মানে চক্রাকার স্কেলের পার্ট। চক্রাকার স্কেলের কত নাম্বার লাইনটা ম্যাচ হয়ে যাচ্ছে, চক্রাকার স্কেলের কত নাম্বার লাইনটা একদম মিলে যাচ্ছে, আমি দেখালাম একটু শুরুতে দেখিয়েছি। তো কত নাম্বার মিলে যাচ্ছে সেটা চক্রাকার স্কেলের পার্ট। রৈখিক স্কেলে কতগুলো দাগ দেখতে পাচ্ছ তুমি, সেটা রৈখিক স্কেলের পার্ট। তাহলে রৈখিক স্কেলের পার্ট প্রশ্নে বলে দেবে, চক্রাকার স্কেলের পাঠও বলে দেবে, লঘিষ্ঠ ধ্রুবক কাটাকাটি করে বের করতে হবে, যোগ বিয়োগ করলেই গুণ করলে আমরা এখানে উত্তর পেয়ে যাবো যে ওই পাতের বেদ কত। কয়েকটা অঙ্ক করলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এক একটা করে অঙ্ক দেখার চেষ্টা করি। এই যে এখানে একটা লাইন, দুটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, পাঁচটা লাইন দেখতে পাচ্ছি। তাহলে এ সমান সমান 5। এখানে ধরো 21 নম্বরে মিলে যাচ্ছে, ধরো 21 নম্বরে মিলে যাচ্ছে, তাহলে বি সমান সমান 21। আর এখানে কাটাকাটি করে আমরা সি বের করতে পারবো, লঘিষ্ঠ ধ্রুবক কত আসছে। একটা অঙ্ক করি, কি বলছে? একটা স্ক্রু গেজের চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা 50। চক্রাকার স্কেলের ঘর সংখ্যা কত বলে দিয়েছে? চক্রাকার স্কেলের ঘর সংখ্যা বলেছে 50। ঠিক, চক্রাকার স্কেলের ঘর সংখ্যা তোমার হচ্ছে 50। তারপর কি? এবং স্ক্রু পিচ বলে দিয়েছে। তাহলে লঘিষ্ঠ ধ্রুবক বের করো। তুমি বলো দাদা লঘিষ্ঠ ধ্রুবক সমান সমান স্ক্রু পিচ কত? 0.1 সেন্টিমিটার। তাহলে 0.1 সেন্টিমিটারকে ভাগ দেবো মোট ঘর সংখ্যা দিয়ে, 50 দিয়ে ভাগ দিয়ে দাও। দশমিক ঘটালে শূন্য, কাটাকাটি করতে পারছি না, তাহলে উপরে একটা শূন্য নিই, নিচে একটা শূন্য নিই। 5 দিয়ে 5000কে কাটলে নিচে 1000 আসবে, নিচে 1000 আসবে, 1000 আসছে। 5 দিয়ে 10কে কাটলে 2 আসছে। তাহলে 2 এর কত ঘর আগে দশমিক বসবে? 3 ঘর আগে, 0.002 সেন্টিমিটার, তাই না? এই দশমিক ওঠালে নিচে কত আসবে? 1000 চলে আসবে। তাহলে একই জিনিস, 1000 ছিল, 2কে 1000 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে এটাই আমাদের চলে আসছে। ঠিক, তাহলে এত সেন্টিমিটার। এটা কি বেরোলো? লঘিষ্ঠ ধ্রুবক বেরোলো। বললো এই স্ক্রু গেজের সাহায্যে একটা পাতের বেধ মাপা হচ্ছে। একটা পাতলা শীট আছে, একটা কাগজ আছে আমার কাছে, একটা কাগজ আছে, কাগজটা কতটা মোটা সেটা আমি মাপতে চাইছি। তাহলে কি করে মাপবো? মান আমাকে প্রশ্নে বলে দিয়েছে, সূত্র তো আমার জানা আছে। সূত্র আমার জানা আছে যে ওই পাতের বেদ ডি সমান সমান এ প্লাস বিসি। হ্যাঁ, এ মানে কি? রৈখিক স্কেলের পার্ট। কি বলেছেন? মূল স্কেল আর চক্রাকার স্কেলের পার্ট বলে দিয়েছে। মূল স্কেলের পার্ট কত? এ কত বলেছে? 0.2। তাহলে মূল স্কেলের পার্ট 0.2, 0.2 সেন্টিমিটার। সব সেন্টিমিটারে আছে। হ্যাঁ, সবগুলোকে কিন্তু একই এককে রাখতে হবে, একটা মিলিমিটার, একটা সেন্টিমিটার এরকম করলে হবে না। এটা আমাদের সেন্টিমিটারে বেরিয়েছে, এগুলোকে সেন্টিমিটারে বসাবো। চক্রাকার স্কেলের পার্ট কত? চক্রাকার স্কেলের 35, মানে চক্রাকার স্কেলের 35 নাম্বার লাইনটা মিলে যাচ্ছে। এই ছবিতে যেমন দেখালাম 21 নাম্বার লাইন মিলে যাচ্ছে, তো সেখানে 35 বলে দিয়েছে। কোনো ব্যাপার না, প্রশ্নে যা বলবে তাই। বি এর মান 35 বলেছে। 35 গুণ সি, সি কত? লঘিষ্ঠ ধ্রুবক 0.002 সেন্টিমিটার, 0.002 সেন্টিমিটার। কাটাকাটি করো, 0.2 প্লাস 35 দিয়ে গুণ করলে 35 গুণ 70, 0.07 চলে আসবে। কেমন? মানে 70 আসবে। ওটা না লিখলে হয়, তোমার ইচ্ছা, তুমি লিখে দিতে পারো। এটা যোগ করলে কত আসবে? 0. এটা যোগ করলে আসবে আমার 0.27 সেন্টিমিটার। অপশন কোথায় রয়েছে? অপশন ডি তে রয়েছে। কি করলাম? কিছুই না, খালি লঘিষ্ঠ ধ্রুবকটা আমাকে কাটাকাটি করে বের করতে হলো। বাকি তো সব মান প্রশ্নে বলেই দিয়েছে, কাটাকাটি করে বেরিয়ে আসলো। পরেরটা দেখি। একটা স্ক্রু গেজের 50টি ঘর আছে। স্ক্রু গেজের স্কেলের 50টি ঘর আছে, মানে চক্রাকার স্কেলের 50টা ঘর। স্ক্রু পিচ বলে দিয়েছে, তাহলে লঘিষ্ঠ ধ্রুবক কত আসবে? স্ক্রু পিচ 0.5, এটাকে ভাগ দেবো মোট ঘর সংখ্যা দিয়ে। ঠিক, 5 দিয়ে 5কে কাটলে 100। হ্যাঁ, কি আছে এটা? এত মিলিমিটার বলেছে, স্ক্রু পিচটা মিলিমিটার, তাহলে এখানে অ্যান্সারটা মিলিমিটারে আসছে তাহলে, তাই না? কাটাকাটি করে কত আসবে? 0.01, দশমিক ঘটালে নিচে 100 আসবে। ঠিকই আছে, 0.1 মিলিমিটার। উত্তরগুলো সব সেন্টিমিটারে আছে, তাহলে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নাও, 0.001 সেন্টিমিটার। এক ঘর আগে দশমিক চলে আসবে, 10 দিয়ে ভাগ দিতে হবে সেন্টিমিটারে করতে গেলে, 0.001 সেন্টিমিটার। ঠিক, বলছে একটা গোলকের ব্যাস নির্ণয় করো। একটা গোলক আছে, ওই গোলকের ব্যাসটা কত? কি করে বের করব? ওই স্ক্রু গেজের মাঝখানে আটকে দেবো ওটাকে। হ্যাঁ, আটকে দিলাম। এবার এটা কতটা মোটা আমরা মেপে নেব। তাহলে ওই গোলকের ব্যাস মাপা হচ্ছে। যখন মূল স্কেলের পার্ট কত বলে দিয়েছে? মূল স্কেলের পার্ট এ বলে দিয়েছে 2, চক্রাকার স্কেলের পার্ট বি বলে দিয়েছে 25। তাহলে বলো অতএব ওই গোলকের ব্যাস ডি সমান সমান এ প্লাস বিসি। এ বলে দিয়েছে 2 প্লাস বি কত? 25, 25 গুণ সি কত? সি কত? সি এটা 0.001। হ্যাঁ, ব্যাস 2 প্লাস 0.025, 25 একে 25, তাহলে 25 চলে আসবে 0.025। ঠিক, কত আসে? 2.025, 2.025, 2.025 সেন্টিমিটার। অপশন ডি আমাদের অ্যান্সার, মিলে গেল। তাহলে এই ধরনের অঙ্কই তোমাদের আসবে পরীক্ষাতে, সব মান বলে দেবে, শুধুমাত্র লঘিষ্ঠ ধ্রুবকটা হয়তো বের করতে হবে, কিছু না। স্ক্রু পিচ ভাগ মোট ঘর সংখ্যা, এটা করে করে আমরা বের করতে পারবো। বেশ, এটা আমরা শিখে গিয়েছি। আর কয়েকটা অঙ্ক ঝটপট করি, তারপর দেখো। বলছে একটা তারের ব্যাস পরিমাপ করা হয় কিসের সাহায্যে? একটা সাধারণ তার
সেটার ব্যাস কিন্তু আমরা সাধারণ স্কেল দিয়ে মাপতে পারবো না। একটা তার আছে, কতটা চিকন তারটা, সাধারণ স্কেল দিয়ে এক্সাক্ট ভ্যালু পাবো না। আমরা ভার্নিয়ার স্কেল বলে একটা স্কেল হয়, এই স্কেলের সাহায্যে আমি মাপতে পারবো। একটা তারের ব্যাস আমরা স্ক্রু গেজের সাহায্যে উত্তর দেবো, স্ক্রু গেজ, কারণ স্ক্রু গেজের সাহায্যে সব থেকে ছোট জিনিসকে মাপতে পারবো। ভার্নিয়ার স্কেল দিয়েও মাপতে পারবো, ভার্নিয়ার স্কেল দিয়ে প্রায় 0.01 মিলিমিটার অব্দি মাপতে পারবো, 0.01 সেন্টিমিটার অব্দি মাপতে পারবো, 0.01 সেন্টিমিটার। কিন্তু স্ক্রু গেজের সাহায্যে 0.001, আরো ছোট মাপতে পারবো, তাই না? এরকম আমরা পেয়েছিলাম কিছু একটা। তো স্ক্রু গেজের সাহায্যে আমরা কোন একটা তারের ব্যাস, চিকন তার কতটা মোটা, কোন একটা পাতলা কাগজ আছে, কোন একটা পাতলা পাত আছে, তো সব থেকে ছোট দূরত্ব আমরা স্ক্রু গেজের সাহায্যে মাপতে পারি, এটা স্ক্রু গেজ হবে। তারপর দৈর্ঘ্য পরিমাপের যন্ত্রের নাম কি? এখানে কোনোটাই দৈর্ঘ্য পরিমাপের যন্ত্র নয়। তুলা যন্ত্র ভর মাপি, বিরাম ঘড়ি সময় মাপি, সাধারণ স্কেলের সাহায্যে, একটা স্কেলের সাহায্যে আমরা দৈর্ঘ্য মাপতে পারবো। আচ্ছা, স্ফেরোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? এই স্ফেরোমিটার যন্ত্রটা তোমাদের ছায়া প্রকাশনের বইতে নেই, তো আই থিঙ্ক সিলেবাসে নেই, তবু আমরা স্ফেরোমিটারটা হালকা বলে দিই। স্ফেরোমিটারও একটা যন্ত্র হয় যেটা তোমরা কলেজে গিয়ে ফার্স্ট ইয়ারে শিখবে। ওই স্ফেরোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কি করতে পারি? আমার কাছে একটা ধরো লেন্স আছে, হ্যাঁ, তো এই লেন্সের বক্রতা ব্যাসার্ধ কত? এই লেন্সের বক্রতা ব্যাসার্ধটা কত? বা একটা গোলীয় তল আছে, কোন একটা গোলীয় তল আছে, একটা গোলীয় দর্পণ ধরো আছে, একটা গোলীয় দর্পণ আছে, একটা গোলীয় দর্পণ আছে, আমরা পড়েছি না আলোতে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ, ওটাকে অর্ধেক করলে ফোকাস দূরত্ব পেয়ে যাই। তো এই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধটা কত? এই বক্রতা ব্যাসার্ধ আর কত? তো কোন একটা গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ আমরা মাপতে পারি স্ফেরোমিটার যন্ত্রের সাহায্যে, খাতায় লিখে নেবে। স্ফেরোমিটার যন্ত্রের সাহায্যে কোনো একটা গোলীয় তল, সেটা লেন্স হতে পারে, দর্পণ হতে পারে, যাই হোক না কেন, কোনো একটা গোলীয় তল আছে, ওই তলটার বক্রতা ব্যাসার্ধ আমরা স্ফেরোমিটার যন্ত্রের সাহায্যে মাপতে পারি। এছাড়া স্ফেরোমিটার যন্ত্রের সাহায্যে কোনো একটা পাতলা পাত আছে, ওই পাতলা পাতেরও দৈর্ঘ্য মাপতে পারি। কেমন? আমরা স্ক্রু গেজের সাহায্যে পাতলা পাতের দৈর্ঘ্য মাপতে পারি, আবার স্ফেরোমিটার যন্ত্রের সাহায্যে মাপতে পারি। তো এটা পাতলা পাত দেবে, কারণ এখানে কোনো গোলীয় দর্পণ ফর্পণ লেখা নেই। আচ্ছা, পরোক্ষ পদ্ধতি। এবার দৈর্ঘ্য মাপার কিছু আলাদা আলাদা পদ্ধতি আছে। আমরা তো ডাইরেক্ট স্কেল দিয়ে মাপতে পারছি, ডাইরেক্ট স্কেল ধরলাম, ফিতা ধরলাম, স্লাইড ক্যালিপাস বা ভার্নিয়ার ক্যালিপাস ধরে দৈর্ঘ্য মেপে দিচ্ছি। স্ক্রু গেজের সাহায্যে খুব পাতলা জিনিস কতটা মোটা সেটা মেপে দিচ্ছি। কিছু পরোক্ষ পদ্ধতি আছে। পরোক্ষ পদ্ধতিগুলো কি একটু হালকা আগে বলে দিই। পরোক্ষ পদ্ধতিগুলো, ধরো তোমার বাড়ির পাশে একটা ল্যাম্পের পোস্ট আছে, এরকম একটা ল্যাম্পের পোস্ট আছে, তোমাকে যদি বলি বলো তো এই ল্যাম্পের পোস্টটার হাইট কতটা, এখানে লাইট দিচ্ছে, আলো দিচ্ছে, হাইট কতটা? তুমি দাদা অনেকটা উঁচু, এত উঁচু তো ফিতা ধরতে পারবো না আমি, এত উঁচু ফিতা ধরতে পারবো না। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি ইনডাইরেক্ট মেথড ব্যবহার করো, পরোক্ষ পদ্ধতি। তুমি তো অঙ্ক পড়েছো তাই না, ক্লাস 10 এর অঙ্ক পড়েছো, ত্রিকোণমিতি পড়েছো, চলো ত্রিকোণমিতির ব্যবহার করছি। তুমি ধরো এই ল্যাম্প পোস্ট থেকে কিছুটা দূরত্বে এখানে দাঁড়ালে, কতটা দূরত্বে দাঁড়ালে? কিছু একটা ধরো, ধরো এল দূরত্বে দাঁড়ালে, বা যা ইচ্ছা তোমার, 10 মিটার হতে পারে, 1 মিটার হতে পারে, কিছু একটা দূরত্বে দাঁড়ালে। এবার এই দূরত্বে দাঁড়িয়ে কিছু যন্ত্র পাওয়া যায়, সেই যন্ত্রের সাথে তুমি মেপে নিলে ওই যে ল্যাম্প পোস্টের মাথাটা আছে, ওই মাথা থেকে তোমার পর্যন্ত এই কোণটা কত, মানে মাটির থেকে কতটা অ্যাঙ্গেল করে উপরে তোমাকে তাকাতে হচ্ছে, ওই অ্যাঙ্গেলটা আমরা মাপতে পারি। কিছু যন্ত্র আছে বলবো, তো এই অ্যাঙ্গেলটা তো আমি মেপে নিলাম। আচ্ছা, মাটি থেকে আমাকে এত ডিগ্রি উপরে তাকাতে হচ্ছে, তাহলে এত ডিগ্রি, ধরো এই কোণটা থিটা পেয়ে গেলাম, ঠিক। এবার এই ল্যাম্প পোস্টের হাইট ধরো এইচ, যে এইচ উচ্চতায় ল্যাম্প পোস্টের। এবার এখানে আমরা কোনো ফিতা কিছু না ব্যবহার করে অঙ্ক করে বলে দেবো যে ওটা কতটা উঁচু আছে। কি করে? সিম্পল, ট্যান থিটা সমান সমান কি, এইচ বাই এল। ত্রিকোণমিতি কোথায় কাজে লাগছে? এখানেই কাজে লাগছে। দেখো যারা পড়াশোনা করে না তারা বলবে যে অঙ্কে আমি এত কিছু শিখলাম, সাইন থিটা, ট্যান থিটা, এটা তোমার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, কোন জায়গায় কাজে লাগবে? সাধারণ মানুষের কাজে লাগবে না, কিন্তু সায়েন্সে অনেক কিছু যন্ত্রপাতি আছে বা অনেক জায়গাতে আমাদের এই ত্রিকোণমিতি অনেক কাজে লাগে। পরবর্তীতে যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো সেখানে অনেক জায়গায় কাজে লাগবে। তো সেগুলো কাজে লাগছে জন্য আমরা অনেক জিনিসপত্র আবিষ্কার করতে পারছি, সেগুলো ব্যবহার করতে পারছি। এবার যারা পড়াশোনা করে না, অল্প পড়াশোনা ফাঁকি মারে, তারা বলবে যে অঙ্কের এগুলো জিনিস কোনো জায়গায় কাজে লাগে না, আমার তো কোনো লাভই হলো না অঙ্ক করে। তুমি অল্প পড়াশোনা করেছো তাই লাভ হয়নি, তাই না? তো এগুলো প্র্যাকটিক্যালি কোথায় কাজে লাগে এগুলো আমরা উচ্চ ক্লাসে গিয়ে শিখবো। আপাতত শিখে নাও, মানে যেটুকু শেখানো হচ্ছে এটুকু শিখো। আচ্ছা, ট্যান থিটা সমান সমান কি লিখতে পারবো? এইচ বাই এল, এইচ বাই এল। তাহলে সিম্পলি আমি যদি বলি টাওয়ার কতটা হাইটের, আমি ফিতা না ধরে এখান থেকে বের করে দেবো অঙ্ক করে, এইচ সমান সমান এল ট্যান থিটা। আমরা এই কোণটা বের করে নিলাম যে কত কোণ উপরে তাকাতে হচ্ছে, ঠিক, কোণের মান বসাবো। আর এল মানে এই পোল থেকে কতটা দূরে আছি, পেয়ে গেলাম, এই দূরত্ব পেয়ে গেলাম। একইভাবে তুমি তোমার বন্ধুর সাথে কোন একটা পাহাড়ে ঘুরতে গেছো, কোন একটা পাহাড়ে ঘুরতে গেছো, এবার এই পাহাড়টা কতটা উঁচু জানি না, পাহাড়ের উপরে কোনো একটা মন্দির আছে, পাহাড়ের উপরে কোনো একটা মন্দির আছে, ঠিক। এবার এই মন্দিরটা মাটি থেকে কতটা উঁচুতে আছে, আমাকে গিয়ে ফিতা ধরতে হবে না পাহাড়ের ওখানে, বা হেলিকপ্টার থেকে ফিতা ঝোলাতে হবে না, আমি সিম্পলি অঙ্ক করব আর বলে দেবো যে মাটি থেকে কত উঁচুতে আছে। কিছু কি করে, কোনো ব্যাপার না। এখানে ওদের পাশে একটা নদী আছে,
পাশে একটা নদী আছে, জাস্ট উদাহরণ হিসেবে বলছি, নদী থাকুক বা যাই থাকুক, এর পাশে তোমরা ধরো এখানে টেন্ট করেছো যে আজকে রাতে এখানে আমাদের পার্টি হবে, এখানে থাকা হবে, এখানে ফায়ার ধরো আগুন জ্বালানো হয়েছে, বন ফায়ার না কি বলে, ঠিক। আচ্ছা, এবার তুমি পড়াশোনা করছো, তুমি চাইছো আচ্ছা এটা কতটা উঁচু আছে মন্দিরটা, কতটা উঁচুতে আমাকে উঠতে হবে, পাহাড়ে ধরো তোমরা প্ল্যান করছো এই পাহাড়ে আমরা উঠবো আজকে, তো কতটা উঁচুতে উঠতে হবে, পাহাড়ের উচ্চতা কত, কি করে বের করবো? সিম্পলি কিছু না, সিম্পলি আমরা ত্রিকোণমিতির কাজে লাগাবো। এগুলো হচ্ছে দূরত্ব পরিমাপের পরোক্ষ পদ্ধতি, কোনো ফিতা টিতা লাগবে না। কি করবো? সিম্পলি আমি প্রথমে এখানে দাঁড়ালাম নদীর পাশে, দাঁড়িয়ে আমি দেখতে চাইছি আচ্ছা মন্দিরটার একদম নিচে ধরো এরকম একটা লাইন আছে, এবার এখান থেকে তুমি কতটা দূরে দাঁড়িয়ে আছো, মন্দিরের নিচ থেকে কতটা দূরে দাঁড়িয়ে আছো এটা তো মাপতে পারবে না, বিরাট বড় দূরত্ব হয়ে যাবে, দরকার নেই মাপার, আমি অঙ্ক করার জন্য বোঝানোর জন্য জাস্ট বলে দিচ্ছি। ধরে নাও এই দূরত্বটা, ধরে নাও এই দূরত্বটা এ, ধরে নাও যে এই দূরত্বটা হচ্ছে আমার এ, জাস্ট ধরতে বলেছি, আর কোনো কিছু না, এল ধরে নাও, চলো এই দূরত্বটা এল ধরে নাও, ঠিক। এবার তুমি এখানে দেখবে আচ্ছা এইখান থেকে কত কোণে আছে, তোমাকে কত কোণ করে উপরে তাকাতে হচ্ছে, এই কোণটা তুমি মেজার করলে, যে এই মন্দিরের মাথা থেকে তোমাকে কত অ্যাঙ্গেল করে উপরে তাকাতে হলো, এই অ্যাঙ্গেলটা ধরো তুমি আলফা পেলে, ধরো এই অ্যাঙ্গেলটা হলো আলফা, ঠিক আছে দাদা। এবার আমি কি করলাম, এখানে দাঁড়িয়ে আছি তো, আমি দাঁড়িয়ে থেকে ধরো কিছুটা সামনে এগিয়ে গেলাম, 1 মিটার 2 মিটার 10 মিটার কিছুটা সামনে এগিয়ে গেলাম, মানে এখান থেকে কিছুটা সামনে চলে আসলাম, কতটা সামনে আসলাম ওই দূরত্বটা তো আমি ইজিলি ফিতা ধরে মাপতে পারবো, ওইটুকু আমাদের মাপতে হবে শুধুমাত্র। তো এখান থেকে ধরো আমি আলাদা কালি নিই, সাদা নিয়ে, সাদা নয় সবুজ নিয়ে নিই, এখান থেকে আমি কিছুটা দূরে গেলাম, কিছুটা দূরে গেলাম সরি এখানে দাঁড়ালাম, হ্যাঁ ধরো এই দূরত্বটা ধরো, এটা তো আমাদের এল হয়ে যাচ্ছে তাই না, এই দূরত্বটা তো আমাদের এল হয়ে যাচ্ছে, এবার এই দূরত্বটা ধরো ডি, এইটুকু দূরত্বটা ধরো ডি, এইটুকু দূরত্বটা ধরো ডি। এবার তুমি এখান থেকেও দেখবে আচ্ছা কত কোণ হচ্ছে দেখি তো উপর দিকে তাকালে, এবার এখান থেকে ধরো কোণ মেপে তুমি পেলে, এখান থেকে ধরো কোণ মেপে তুমি পেলে বিটা কোণ, জাস্ট ধরো বিটা কোণ, এটা ধরো 35 ডিগ্রি, ওটা ধরো 45 ডিগ্রি, কিছু একটা ডিগ্রি হবে, তো এই কোণ দুটোই শুধু আমাদের লাগবে, আর অঙ্ক করে বলে দেবো যে এটা কতটা উঁচু আছে। চলো কি করে করি দেখাচ্ছি, চলো এটাকে ছোট করে দিই, আমার কলমটাকে ছোট করে দিই, কিচ্ছু করবো না, আমি সিম্পলি আইডিয়া করলাম আচ্ছা এই হাইটটা ধরে নিলাম যে এইচ উচ্চতা, এই উচ্চতাটা কত ধরে নিলাম, একদম মাথা থেকে, কেমন একদম মাথা থেকে নিচ অব্দি ধরো উচ্চতা এইচ ধরে নিলাম, তাহলে লাগাও এখানে ট্যান থিটা লাগাও, তাহলে ট্যান আলফা সমান সমান কত হবে, এইচ বাই এল, শুধুমাত্র এই কোণটার ক্ষেত্রে দেখো, এই কোণটার ক্ষেত্রে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি এইচ বাই এল, তাহলে ট্যান আলফা সমান সমান কত আসবে, তুমি বলো দাদা ট্যান আলফা সমান সমান আসবে এইচ বাই এল, এইচ বাই এল, সিম্পল হয়ে গেল। আচ্ছা আমি পরের কোণটার ক্ষেত্রে দেখি, পরের কোণটার ক্ষেত্রে আমি কি বলবো যে বিটা সমান সমান কত হবে, ট্যান বিটা সমান সমান, তুমি বলবে এই পরের ত্রিভুজটা সবুজ রঙের এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই ভূমি, লম্ব কত এইচ, তাহলে ট্যান বিটা সমান সমান কত লিখবে, বলে দাদা ট্যান বিটা সমান সমান লম্ব তো এইচই আছে, লম্ব এইচই আছে, কিন্তু ভূমি কতটা, এই বিটা কোণের ক্ষেত্রে ভূমি কত, তুমি বলবে ভূমিটা হচ্ছে এল, এল যোগ ডি, এই গোটাটাই তো ভূমি, তো গোটাটাই, তাহলে এল এর সঙ্গে ডিটাকে যোগ করতে হবে, তাহলে এল যোগ ডি, এই দ্বিতীয় কোণের ক্ষেত্রে ভূমিটা কত, ডি এর সঙ্গে এলটাকেও নিতে হবে, তাহলে এল প্লাস ডি, এখানে এল প্লাস ডি। আচ্ছা এবার আমি কি করবো, এবার আমি কিছু বুদ্ধি খাটাবো, এবার বুদ্ধির ব্যাপার, এবার অঙ্কের কোনো ব্যাপার না, বুদ্ধির ব্যাপার কি, আমি দেখছি আমাকে এই হাইটটা বের করতে গেলে কি কি লাগবে, আলফা বিটা তো আমি পেয়ে যাবো, কত অ্যাঙ্গেল করে উপরে তাকাতে হচ্ছে আমি পেয়ে যাবো, আলফা বিটা পেয়ে গেলাম, ঠিক, তাহলে আলফা বিটা হয়ে যাচ্ছে, এইচ আমাকে বের করতে হবে, কিন্তু এল এর মান তো জানি না, এল এর মান তো আমি জানি না, যে মন্দিরটার নিচ থেকে আমি কত দূরে দাঁড়িয়ে আছি, হয়তো অনেক দূরে দাঁড়িয়ে আছি, 1 কিলোমিটার দূর থেকে আমি পাহাড় দেখছি, তাহলে ওই 1 কিলোমিটার দূর তো আমি মাপতে পারবো, পারবো না, কত দূরত্ব, কেন এত খাটনি করার দরকার, আমাকে এই এলটাকে মাইনাস করতে হবে, এলটাকে সরাতে হবে, সরানোর জন্য আমি কিছু বুদ্ধি খাটাবো, আমি দেখছি আচ্ছা এই এল প্লাস ডি এর সঙ্গে, এল প্লাস ডি এর সঙ্গে এই এলটাকে যদি মাইনাস করে দিই তাহলে তো এল চলে যাবে তাই না, তাহলে নিচের সমীকরণের থেকে উপরের সমীকরণটা বাদ দিলেই এল কেটে যাবে, এল কেটে যাবে, কিন্তু ডাইরেক্ট কাটবে না, ডাইরেক্ট কাটবে না, সেজন্য আমি একটা বুদ্ধি খাটাচ্ছি, বুদ্ধিটা কি, আমি জাস্ট এটা লিখলাম যে আচ্ছা ট্যান আলফা সমান সমান এইচ বাই এল, ট্যানকে উল্টে দিলে কি হবে, কট আলফা হয়ে যাবে, তাহলে কট আলফা সমান সমান কি লিখতে পারবো, কট আলফা সমান সমান আমি লিখতে পারবো, কট আলফা সমান সমান আমি কি লিখতে পারবো, এল বাই এইচ উল্টে দিলাম, এল বাই এইচ, এল বাই এইচ, আচ্ছা কট বিটা সমান সমান কি লিখতে পারবো, এখানে কট বিটা সমান সমান, কট বিটা সমান সমান এল প্লাস ডি বাই এইচ, উল্টে যাবে গোটাটা, এল প্লাস ডি বাই এইচ, হ্যাঁ তাহলে এটারও নিচে এইচ আসলো, এটার মেটের নিচে লিখি, হ্যাঁ এখানে লিখে দিচ্ছি যে কট বিটা সমান সমান সরি কট আলফা সমান সমান এল বাই এইচ, এল বাই এইচ, হ্যাঁ এবার দেখো ভালো করে, এটারও নিচে এইচ, এটারও নিচে এইচ, আমি এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, এটা 1 নম্বর সমীকরণ ধরো, এটা 2 নম্বর সমীকরণ ধরো, 1 - 2 করে দাও, আর কোনো কিছু করতে হবে না, 1 - 2 করলে কত আসছে, তুমি বলো দাদা 1 - 2 এটা যদি করি তাহলে আমরা পাবো কট বিটা
মাইনাস কট আলফা মাইনাস কট আলফা সমান সমান কি দাঁড়াবে, কট বিটা থেকে কট আলফা বাদ দিলাম, তাহলে ডান দিকের সঙ্গে ডান দিক বাদ যাবে, এল প্লাস ডি বাই এইচ কি আসবে, এল প্লাস ডি বাই এইচ, এটাকে সঙ্গে কি বাদ দেবো, কট বিটা মাইনাস কট আলফা, বাম দিকের সাথে বাম দিক বাদ দিলাম, এবার ডান দিকের সাথে ডান দিক বাদ দাও, ডান দিক এল প্লাস ডি বাই এইচ মাইনাস এল বাই এইচ, মাইনাস এল বাই এইচ, তাহলে মাইনাস এল বাই এইচ। হ্যাঁ, এবার দেখো আমি লসাগু এইচ হয়ে যাবে, উপরে এল কেটে যাবে, এই এলটাকে সরানোর জন্য বাকি এগুলো বুদ্ধি খাটালাম, কেমন, তাহলে নিচে এইচ লসাগু নিয়ে নাও, এল প্লাস ডি মাইনাস এল, এল গায়া, তাহলে এখানে কত আসে, কট আলফা মাইনাস কট বিটা, কট বিটা, আমার কত লাগবে, এইচ লাগবে, মন্দিরটা কতটা উঁচু আমি জানতে চাইছি, তাহলে মন্দিরটা কতটা উঁচু, এইচ সমান কত আসবে, বা এইচ ইকুয়ালস ডি বাই কট আলফা মাইনাস কট বিটা, কট আলফা মাইনাস কট বিটা। হ্যাঁ, তো এই যে আমি এত কিছু করলাম, এগুলো কিছু মুখস্থ রাখতে হবে না, তোমাকে খালি পদ্ধতি মনে রাখতে হবে, সূত্র মনে রাখার দরকার নেই, খালি পদ্ধতি, যে কি করে আমরা অঙ্কের সাহায্য নিয়ে দৈনন্দিন জীবনে অনেক কিছু সমাধান করতে পারবো। তো আজ থেকে শুরু করে ফিজিক্সে হোক বা ম্যাথমেটিক্সে হোক বা লাইফ সায়েন্সে হোক, বায়োলজিতে হোক, যাই হোক, যা কিছু শিখবে চেষ্টা করবে সেগুলোকে আমরা দৈনন্দিন জীবনে যেন কাজে লাগাতে পারি। আমি অঙ্কে কিছু একটা শিখলাম, আচ্ছা এটা আমি কোথায় কাজে লাগাতে পারি, ডাইরেক্ট মাথায় আসবে না, কিন্তু খালি একবার প্রশ্ন করবে নিজেকে, এটা কোন জায়গায় কাজে লাগাতে পারি, অল্প ভাববে, যখনই অল্প ভাববে ওটা তোমার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে স্টোর হয়ে থাকবে, ভবিষ্যতে কোনোদিন কোনো জায়গায় কোনো একটা প্রবলেমের সমস্যায় যদি সম্মুখীন হও, তোমার মাথায় বুদ্ধিটা চলে আসবে অটোমেটিকলি, আচ্ছা এই জায়গাতে আমি এটা অ্যাপ্লাই করতে পারি, যেমন এখানে আমার ইচ্ছা হলো পাহাড় থেকে কত উঁচুতে আছে, আমি এগুলো একটু ক্যালকুলেশন করে বের করে দিলাম। তো পদ্ধতিটা শুধুমাত্র জানতে হবে, কোনো সূত্র মনে রাখার দরকার নেই, ঠিক। তাহলে এগুলো হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের পরোক্ষ পদ্ধতি, যে ডাইরেক্ট স্কেল ইউজ করছি না, খাতা কলম ইউজ করছি। কিছু পরোক্ষ পদ্ধতি আরো আছে, এক নম্বর প্রতিফলন আর বা প্রতিধ্বনি পদ্ধতি। আমার এখান থেকে অনেক দূরে কোনো একটা বস্তু আছে, বস্তুটা আমার থেকে কতটা দূরে আছে আমি বের করতে চাই, আমি কি করলাম, এখান থেকে একটা লেজার লাইট মারলাম, লেজার লাইট মারলাম, লেজার লাইট গিয়ে ওই বস্তুর উপর পড়লো, পড়ে আবার ফেরত চলে আসলো, তো লেজার লাইট গেল আর আসলো, কত টাইম লাগলো, সেই টাইমটা যদি আমি বের করতে পারি তাহলে আমি বলে দেবো বস্তুটা কতটা দূরে। বা আমি এখান থেকে কোন একটা শব্দ পাঠালাম, একটা শব্দ তরঙ্গ পাঠালাম, তো আওয়াজটা গিয়ে ওই বস্তুর সঙ্গে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আবার ফেরত আসবে আমার কাছে, তো এই সাউন্ডটা গিয়ে গেল আবার ফেরত আসলো, সাউন্ড কি একটা তরঙ্গ, আলো কি একটা তরঙ্গ, তো কোনো একটা তরঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, গিয়ে ওখানে বাড়ি খেয়ে বা প্রতিফলিত হয়ে আবার ফেরত চলে আসলো, কতখানি টাইম লাগলো, এই টাইমটা যদি আমি স্টপ ওয়াচে হিসাব করি তাহলে আমি বুঝে যাব যে বস্তুটা আমার থেকে কতটা দূরে আছে। এই পদ্ধতিকে বলা হচ্ছে প্রতিফলন বা প্রতিধ্বনি পদ্ধতি। পদ্ধতিটা যা শিখে রাখো, পদ্ধতিটা কি, আমি এখানে দাঁড়িয়ে আছি দিব্যি, হ্যাঁ চলো, এবার এখান থেকে কোন একটা সাউন্ড ওয়েভ পাঠালাম, আমি এখান থেকে কোনো একটা শব্দ পাঠালাম, শব্দ তরঙ্গ বা লেজার রশ্মি আলো পাঠালাম, মানে এক কথা একটা তরঙ্গকে পাঠালাম, ঠিক। এবার আমার এখান থেকে একটা তরঙ্গ গেল, গিয়ে এখানে কোনো একটা বস্তু ছিল, এই বস্তুর সঙ্গে ধাক্কা খেলো, কোনো একটা বস্তু ছিল, ওই বস্তুর সঙ্গে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে তরঙ্গটা আবার ফেরত চলে আসবে, তরঙ্গটা আবার ফেরত চলে আসলো, ধরো গেল, আবার ধরো প্রতিফলিত হয়ে ফেরত চলে আসলো, প্রতিফলিত হয়ে ধরো ফেরত চলে আসলো, ঠিক। তাহলে তরঙ্গটা গেল আর আসলো, তাহলে কত দূরত্ব অতিক্রম করলো সেটা আমাদের অঙ্কের সাহায্যে হিসাব করতে হবে, সিম্পল, কোনো কিছুই না, এই দূরত্বটা আমাদের লাগবে, যে বস্তুটা কত দূরে আছে, ঠিক। আমরা সিম্পলি জানি দূরত্ব বের করার একটা সূত্র আছে, তরঙ্গ তো একটা নির্দিষ্ট গতিবেগে যায়, তরঙ্গের একটা গতিবেগ আছে, তরঙ্গের গতিবেগকে আমি ধরো সি ধরে নিলাম, যে সি সমান সমান তরঙ্গের গতিবেগ, তাহলে আমরা বলতে পারি এই দূরত্বটা যদি এস হয়, দূরত্বটা যদি এস হয়, সূত্র আছে এস সমান সমান ভিটি, ভিটি মানে গতিবেগের সঙ্গে সময় গুণ করলে দূরত্ব পেয়ে যায়, এস সমান সমান ভিটি, বা তোমরা এরকম পড়েছো যে গতিবেগ ভি সমান সমান দূরত্ব বাই সময়, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, সরণ বাই সময়, তাহলে কতটা সরণ হলো, তাহলে সরণ বাই সময়, জাস্ট দূরত্বটা আমরা মাপতে চাইছি এক্ষেত্রে, তাহলে এস ইকুয়ালস ভিটি আমি লিখতে পারি, গতিবেগকে তোমরা সি দিয়ে লিখেছি, তরঙ্গের গতিবেগ সি দিয়ে লিখেছি, তাহলে এখানে সি লিখে দিলাম, হ্যাঁ, তাহলে এই দূরত্বটা লাগবে এস সমান সমান সিটি, তাহলে হয়ে গেল এস সমান সমান সিটি, আর কোনো কিছু না, এক্ষেত্রে এরা দূরত্বকে ডি ধরেছে, তাহলে আমি ডি ধরে দিই, ডি ধরো এক্স ধরো এস ধরো যা খুশি ধরো, এক্স ডি ধরে নিলাম, তাহলে ডি সমান সমান সিটি, হ্যাঁ ঠিক। দাদা টি মানে কি, টি মানে এই যে এস দূরত্ব আছে, এই এস দূরত্ব যেতে কতখানি টাইম লেগেছে সেটা হচ্ছে টি, এস দূরত্ব যেতে কতখানি টাইম লেগেছে সেটা হচ্ছে টি, হ্যাঁ। কিন্তু যখন তুমি হিসেব করবে তরঙ্গ কতক্ষণ পর ফেরত আসলো, তুমি কি হিসেব করবে যে তরঙ্গ গেল আর আসলো মোট 4 সেকেন্ড লাগলো, তাহলে গিয়ে ফেরত আসতে যদি 4 সেকেন্ড লাগে তাহলে শুধুমাত্র যেতে কতখানি লেগেছে, তুমি বললো, আমি বললাম গিয়েছে আর ফেরত আসছে, গিয়ে ফেরত আসতে ধরো টি সময় লাগলো, এখানে বলেছে হয়তো যে কি বলেছে যে বস্তু থেকে দূরবর্তী কোনো বস্তু থেকে, অনেক দূরের কোনো একটা বস্তু থেকে তরঙ্গটা প্রতিফলিত হয়ে আসলো, তোমার কাছ থেকে গেল, ওই বস্তুতে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আবার প্রতিফলিত হয়ে আসলো, তাহলে গেল আবার ফিরে আসলো,
এটাতে যদি সময় ক্যাপিটাল টি লাগে, গেল ফিরে আসলো 6 সেকেন্ড লাগলো, তাহলে যেতে কত টাইম লেগেছে? তুমি বলে দাদা যেতে 3 সেকেন্ড লেগেছে, আসতে 3 সেকেন্ড লেগেছে। তাহলে এই এস দূরত্ব যেতে কত সময় লেগেছে? যাওয়া আসার যা সময় হবে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। গেল আর আসলো যদি 10 সেকেন্ড লাগে, তাহলে যেতে কত সময় লেগেছে? 5 সেকেন্ড। তাহলে এই দূরত্বটা অতিক্রম করতে আমার 5 সেকেন্ড সময় লেগেছে। মানে যে টি সমান সমান কি হবে, আমি যদি সিম্পলি এই সূত্রটা বসাই, এস ইকুয়ালস ভিটি, তাহলে দূরত্ব এসটাকে যদি ডি দিয়ে লিখি, তাহলে ডি সমান সমান ভিটাকে আমরা সি দিয়ে লিখছি, তরঙ্গের গতিবেগ। টি সময় কত? শুধুমাত্র এস দূরত্ব যেতে কত টাইম লেগেছে? বলেছে যে যেতে আর আসতে টি সময় লাগে, তাহলে শুধু যেতে কত লাগবে? টি/2, টি/2। তাহলে দূরত্ব সমান সমান সি ইন্টু টি/2। তাহলে আমার কি লাগবে? তরঙ্গের গতিবেগ আমরা জানি, ব্যাস। শুধুমাত্র আমাকে হিসেব করতে হবে যে গেল আর ফেরত আসলো, শব্দটা আমি এখানে ছাড়লাম, প্রতিফলিত হয়ে ফেরত আসতে কতক্ষণ টাইম লাগলো সেটা হিসেব করলেই অঙ্ক করে বলে দেবো কত দূরে আছে। এগুলো হচ্ছে পরোক্ষ পদ্ধতি। আরো দু একটা রয়েছে, সোনার পদ্ধতি, সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং। এক্ষেত্রে কি করা হয়? এই পদ্ধতিতে শব্দ তরঙ্গের প্রতিফলনকে কাজে লাগিয়ে সমুদ্রের নিচে কোন একটা ডুবো জাহাজ আছে, ওই ডুবো জাহাজটা সমুদ্রের নিচে কতটা গভীরে আছে, আমি একটা সাউন্ড পাঠালাম, প্রতিফলিত হয়ে ফেরত আসলো, কতক্ষণ পরে আসলো, হিসাব করলে পেয়ে যাবো। রেডার টেকনিক, রেডার টেকনিকে কি করা হয়? বেতার তরঙ্গকে কাজে লাগানো হয়। সোনার মেথডে কি করা হয়? শব্দ তরঙ্গের প্রতিফলনকে কাজে লাগানো হয়। রেডার টেকনিকে কি করা হয়? রেডিও ওয়েভকে কাজে লাগানো হয় বা বেতার তরঙ্গকে কাজে লাগানো হয়। তো রেডিও ওয়েভকে আমরা কি করি? রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গের প্রতিফলনকে কাজে লাগিয়ে এই পদ্ধতিতে আমরা কোন একটা বস্তুর দূরত্ব নির্ণয় করতে পারি, কোন একটা বস্তুর দূরত্ব নির্ণয় করতে পারি। হ্যাঁ, চলো নেক্সট। এগুলো হয়ে গেল, এগুলো তো আমি করে দিয়েছি। আর এছাড়া প্যারালাক্স পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, এটা আমি পরে করাবো, তোমাদের একটু ত্রিকোণমিতি বুঝিয়ে দিতে হবে, তারপর এটা আমি করাবো। এটা এখন বাদ রাখছি, কোন ব্যাপার না। ছায়া প্রকাশের বই এগুলো তো নেইও যদিও, কিন্তু কম্পিটিটিভে আমাদের এগুলো লাগবে, এটা আমি পরে বোঝাবো। আচ্ছা, একটা টাওয়ারের উচ্চতা কি করে মাপবো? করিয়ে দিয়েছি। একটা পাহাড়ের উপরে মন্দির আছে, সেটার উচ্চতা কি করে জানবো? মানে অনধিগম্য টাওয়ার। অনধিগম্য মানে কোন একটা টাওয়ার আছে, তোমার থেকে কতটা দূর আছে তুমি জানো না, অনেক দূরে তুমি একটা টাওয়ার দেখতে পাচ্ছ, জিওর টাওয়ার আছে, এবার জিওর টাওয়ারটা কতটা উঁচু তুমি বাড়িতে বসে অ্যাঙ্গেল মেপে কাটাকাটি করে বের করতে পারবে। তো এটা হচ্ছে অনধিগম্য টাওয়ার, মানে কতটা দূরে আছে তুমি জানো না, সেক্ষেত্রে আমার পদ্ধতিটা আমি করিয়ে দিয়েছি। এটা এটা কস নয়, এটা কট হবে, ভুল করে কস লিখে দিয়েছে। হ্যাঁ, এই যে কট আছে উপরে, এটা কট হবে, টাইপিং মিস্টেক। চলো, আচ্ছা এই পদ্ধতি একটু দেখাই, যে চাঁদের ব্যাসের পরিমাপ। চাঁদ কতটা ব্যাস? আমরা কি চাঁদে গিয়ে ফিতা ধরেছি যে চাঁদের ব্যাসার্ধ এত, সূর্যের ব্যাসার্ধ এত? না, খাতা কলমে বাড়িতে অঙ্ক করেছি। কিরকম অঙ্ক? চাঁদের ব্যাসার্ধ যদি মাপতে যায়, বা চাঁদ কতটা মোটা, বা আমি একটা গ্রহকে দেখতে পাচ্ছি, গ্রহটা কতটা ব্যাস, গ্রহের ব্যাস কত, সেটা কি করে মাপবো? পদ্ধতি আছে। আমি যে পদ্ধতি প্রথম বেসিক ক্লাসে শিখিয়েছিলাম, প্রথম ক্লাস একদম মনে করো, যে অংশুমান নামে একজন আছে আমাদের ছাত্র, অংশুমানকে এঁকেছিলাম, ভেড়া ভাববে না, এটা অংশুমান হয়। তো তাকে আমরা কি বলছিলাম? দড়িতে বেঁধে দিয়েছিলাম। তবে সে যদি দৌড়াদৌড়ি করতে চায়, তাহলে সে একটা বৃত্তাকার পথে গোল গোল করে ঘুরতে পারবে, তাই না? হ্যাঁ, তো ধরলাম এখানে, একে বাদ দাও, তুমি এখানে পয়েন্ট ভাবো, ধরো এখানে একটা পয়েন্ট আছে, এরকম একটা পয়েন্ট আছে, ধরো এই পয়েন্টটা আছে। হ্যাঁ, এই পয়েন্টটা থেকে তুমি যাওয়া শুরু করলে এত দূর অব্দি গেলে, কেমন, এত দূর অব্দি তুমি গেলে, ধরো হ্যাঁ এত দূর অব্দি গেলে, তাহলে তুমি কতটা অ্যাঙ্গেল ঘুরলে? কতটা অ্যাঙ্গেল ঘুরলে? এটা যদি থিটা হয়, আর এই দূরত্বটাকে যদি আমরা এল ধরলাম, যদি এল ধরা হয়, এটাকে বলা হয় বৃত্তচাপ। একটা বৃত্তের ক্ষুদ্র অংশকে বৃত্তচাপ বলছি, বা আর্ক লেন্থ বলা হয়। তাহলে এটা আমার আর্ক লেন্থ। আর এই বৃত্ত যে আছে, বৃত্তের একটা ব্যাসার্ধ হচ্ছে আর, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। হ্যাঁ, তাহলে আমি যদি বৃত্তের ব্যাসার্ধ বের করতে চাই, বা থিটা বের করতে চাই, বা এল বের করতে চাই, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা প্রমাণ দেখাচ্ছি না, শুধু সম্পর্কটা বলছি, তোমরা পড়েছো ক্লাসে, যে বৃত্তচাপ এল সমান সমান কি হবে? আর আর থিটাকে গুণ করে দিতে হবে। আর আর থিটাকে গুণ করলেই এই দূরত্ব এটা পেয়ে যাবে তুমি। তাহলে এল সমান সমান কি হয়? আমাদের সূত্র আছে এল সমান সমান আর থিটা, এল সমান সমান আর থিটা। ঠিক, তোমার কি লাগবে? বাস এই অবধি হলো, এই পর্যন্ত বোঝার চেষ্টা করো। এবার এই সেম জিনিসকে আমি পাশে আরেকটা আঁকছি, পাশে আমি আরেকটা আঁকছি, সেম জিনিস, সেম জিনিস, সেম জিনিস। যে ইয়ে हमारा গোলা है, এটা আমাদের পৃথিবী, এখানে ভারতের ম্যাপ আছে, কিছু একটা আঁকলাম, এরকম কিছু একটা এরকমই হয়। তো এটা হলো পৃথিবী, কেমন? আচ্ছা, এবার এই পৃথিবীর এখানে আমি দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়াও, ভারতে দাঁড়াও, যেখানে দাঁড়াও। এবার পৃথিবীর চারিদিকে কে কে ঘুরছে? কে ঘুরছে? চাঁদ ঘুরছে, চাঁদ মামা ঘুরছে, চাঁদ মামা ঘুরছে। ঠিক, পৃথিবীর চারিদিকে চাঁদ মামা ঘুরছে। হ্যাঁ, এবারে চাঁদ মামাটা একটা বৃত্তাকার পথে ঘুরছে, চাঁদ মামা একটা বৃত্তাকার পথে ঘুরছে পৃথিবীর চারিদিকে। সেম কনসেপ্ট কাজে লাগাও, সেম কনসেপ্ট কাজে লাগাও, দেখো ভালো করে দেখার চেষ্টা করো। আমি কি করলাম? আচ্ছা, এইখান থেকে চাঁদের এই পারে একটা লাইন টানলাম, এইখানে একটা লাইন টানলাম, ঠিক, এখানে একটা লাইন টানলাম, চাঁদের এই পার অব্দি, ঠিক, এই দুটো লাইন টানলাম। ঠিক, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা ধরো আমি থিটা ধরে নিলাম, এই অ্যাঙ্গেলটা ধরো আমি থিটা ধরে নিলাম, এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরে নিলাম। হ্যাঁ,
এই দূরত্বটাকে আমি কি বলতে পারি, এই দূরত্বটাকে আমি কি বলতে পারি, এই দূরত্বটাকে আমরা বলতে পারি আর্ক লেন্থ। যে বৃত্তের একটা বৃত্তচাপ এইটুকুটা, এটাকে আমি এল দিয়ে লিখতে পারি, এটাকে এল দিয়ে লিখতে পারি। তাহলে এই এল সমান সমান কি লিখতে পারবো, তুমি বলবে দাদা এই যে এই দূরত্বটা মানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, তো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এইটুকুটাকে ধরো বা এইটুকুটাকে ধরো, প্রায় একই হবে, খুব একটা ডিফারেন্স হবে না, কেমন? তো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, এই দূরত্বটাকে যদি আমি আর ধরে নিই, এই দূরত্বটাকে যদি আর ধরে নিই, দেখো বৃত্তের ব্যাসার্ধ, এটাকে যদি বৃত্তের ব্যাসার্ধের সাথে কল্পনা করি আমরা, মোটামুটি বৃত্তের ব্যাসার্ধের সাথে যদি কল্পনা করি, তো এটাও আর হবে, এটাও আর হবে, এটাও আর হবে, প্রায় একই ডিস্টেন্স হবে, ঠিক? হ্যাঁ, সেটা একই ডিস্টেন্স। তো আমরা এটাই হিসাব করতে চাইছি যে পৃথিবী থেকে চাঁদ কত দূরে আছে, আর এর মান কত। সূত্র আমাদের কি বলে, এল সমান সমান আর থিটা, এল সমান সমান আর থিটা, মানে আমরা হয়তো অন্য কিছু মাপতে পারি, যাই হোক এল সমান সমান আর থিটা হচ্ছে, এল সমান সমান আর থিটা আসছে, এল সমান সমান আর থিটা, ঠিক? এবার আমি যদি দূরত্ব মাপতে চাই, আমার চাঁদের ব্যাস লাগবে, চাঁদের ব্যাস আমি জানি না, তবে এটাই ধরো মাপতে আছি যে চাঁদের ব্যাসার্ধ কত, চাঁদের ব্যাসটা কত, চাঁদ কতটা মোটা, চাঁদ মামা কতটা মোটা, তো চাঁদ কতটা মোটা সেই এলটা যদি মাপতে চাই, ব্যাসটা যদি মাপতে, তাহলে এল সমান সমান কি হবে, আর থিটা। আমার কি লাগবে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, এটা আমরা অন্য একটা পদ্ধতিতে বের করে নিলাম। আর এই কোণটা কত, কোন এক জায়গাতে চাঁদের দুই প্রান্ত কতটা কোণ করছে এখানে, এই কোণটা আমাকে লাগবে। এই কোণ বের করতে পারলে আর এর সমান কি বের করতে আমরা চাইছি, হ্যাঁ আর এর সঙ্গে থিটাকে গুণ করবে, তুমি চাঁদের ব্যাস পেয়ে যাবে, চাঁদের ব্যাস পেয়ে যাবে। তো চাঁদেরও ব্যাস আমরা নির্ণয় করতে পারবো, এখানে ছবিতে বোঝানো হয়েছে, যাকে দেখার চেষ্টা করো এখানে, যে চাঁদের এই প্রান্ত আর এই প্রান্ত, হ্যাঁ মাঝখানে ধরো থিটা অ্যাঙ্গেল হয়েছে, এই দূরত্বটা ধরো আমরা আর ধরে নিচ্ছি, কেমন? এই দূরত্বকে যদি আর ধরে, ছোট হাতের আর ধরেছে, আর ধরে নিলাম, ঠিক? তাহলে এই ডি সমান সমান কি হয়ে যাবে, এটা একটা বৃত্তচাপ, এই ডি, এই যে ডিটা আছে, এই ডি একটা বৃত্তচাপ, তাহলে ডি সমান সমান কি হবে, আর থিটা, এটাকে এল ধরেছিলাম আমি, তাহলে এল সমান সমান আর থিটা বা ডি সমান সমান আর থিটা, তাহলে এই ডি সমান সমান কি হয়ে যাবে, আর থিটা, ওটাই করেছে দেখো, যে ডি সমান সমান আর থিটা, আর থিটাকে গুণ করবো আমরা, আর পেয়ে যাব। চলো, জাস্ট এগুলো জানার জন্য, আর কোনো কিছুই নয়, আর কিছুই নেই, আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। কয়েকটা জিনিস জানবো খালি, যেমন কোনো কিছুর ভর কি করে পরিমাপ করতে পারি, কোনো কিছুর ভর পরিমাপ করার জন্য আমরা একটা প্রমাণ হিসেবে কিছু ধরে নিই, যে আচ্ছা আমার কাছে একটা জিনিস আছে, এই জিনিসটাকে আমি 1 কেজি বলবো, তাহলে ওই 1 কেজির সাপেক্ষে কোনো একটা জিনিস যত গুণ হবে তার ভরকে আমরা তত কেজি বলে দেবো। দাড়ি পাল্লা দিয়ে আমরা মাপতে পারি, তাই না, ব্যালেন্স করে আমরা মাপতে পারি। তো এখানে ওটাই লেখা আছে, আমরা আগেও পড়েছি যে কোনো একটা বস্তুর পরিমাপ করার জন্য কোনো একটা নির্দিষ্ট পরিমাণকে আমরা প্রমাণ ভর হিসেবে ধরে নিই বা 1 ইউনিট ধরে নিই। যেমন ফ্রান্সের প্যারিস শহরে আন্তর্জাতিক ব্যুরো অফ যে ওয়েটস অ্যান্ড মেজার্স আছে, এই যে অফিসটা আছে এই সংস্থার অফিসে একটা বেলন রাখা আছে, প্ল্যাটিনাম আর ইরিডিয়াম ধাতুতে তৈরি, ধাতু সংকর দিয়ে তৈরি একটা বেলন রাখা আছে। বলা হয় বা ধরা হয় ওই বেলনের ভরকে আমরা 1 কিলোগ্রাম বলবো, হ্যাঁ। এবার ওই বেলনের সঙ্গে আমরা দাঁড়িপাল্লা মেপে দিলাম, আচ্ছা এটা যদি 1 কিলো হয়, তাহলে এর সঙ্গে সমান ভর করে আমরা দাঁড়িপাল্লা দিয়ে অনেকগুলো বাটখারা বানালাম, তো বাটখারা সব দেশে সবাইকে পাঠিয়ে দেওয়া হলো, সবাই বাটখারাতে মেপে মেপে মাপছে। তো ভর পরিমাপ করার জন্য সাধারণত আমরা তুলা যন্ত্র ব্যবহার করি, কেমন, সাধারণ তুলা যন্ত্র। তো সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা কি মাপি, ভর মাপি। তাহলে ভর পরিমাপ করার জন্য আমরা কি করছি, সাধারণ তুলা যন্ত্র ব্যবহার করছি, হ্যাঁ। এছাড়া আরেকটা যন্ত্র হয় স্প্রিং তুলা যন্ত্র, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে এক্স্যাক্টলি ভর মাপা হয় না, ওজন মাপা হয়। দাদা ওজন আর ভরের মধ্যে পার্থক্য কি পরে আমরা জানবো, ফিজিক্স এখন পড়াই শুরু করিনি, মেনলি অঙ্ক আমরা শিখছি। তো আপাতত শুধু এটাই জেনে রাখো যে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা কোনো একটা বস্তুর ওজন মাপি, ওজন পরিমাপ করো, সেখান থেকে আমরা ভরের একটা আইডিয়া পেতে পারি, ভর পরিমাপ করতে পারি। তো স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ওজন পরিমাপ করা হয়, নর্মাল তুলা যন্ত্রের সাহায্যে অন্য কিছুর সাথে একটা প্রমাণ ভরের সাথে তুলনা করে ভর মাপা হয়। তো ভর বললে সাধারণ তুলা যন্ত্র, এটা বলে স্প্রিং তুলা যন্ত্র। আচ্ছা, কোন একটা নক্ষত্রের যদি ভর বের করতে চাই, সূর্য কতটা ভারী কি করে বের করব, তাহলে কোন একটা নক্ষত্রের ভর নির্ণয় করার জন্য আমরা কি করি, ওই কোন একটা বস্তুর ওপর ওই নক্ষত্রের মহাকর্ষের প্রভাব কত, এটা আমরা যখন মহাকর্ষ চ্যাপ্টারটা পড়বো সেখানে জানবো, কেমন, যে কি করে আমরা অন্যজনের ভর বের করতে পারি। একটা সূত্র আছে, F সমান সমান G ইন্টু M1 M2 বাই R স্কোয়ার। তো একটা ধরো আমরা বস্তু জানি, হ্যাঁ একটা বস্তুর ভর ধরো আমরা জানি, আমার কাছে একটা জিনিস আছে, এবার এটা ধরো কোনো সূর্য, তাহলে সূর্যের ভর কত আমরা এখান থেকে কাটাকাটি করে বের করতে পারবো, সেটা পরে দেখবো। তাহলে যদি কোনো একটা নক্ষত্রের ভর নির্ণয় করতে চাই, আমরা কি করব, অন্য কোন একটা বস্তুর ওপর ওই নক্ষত্রের মহাকর্ষের প্রভাব কতটা সেটা হিসেব করে আমরা বের করতে পারি। এছাড়া যদি খুব ছোট একটা জিনিসের ভর বের করতে চাই, আমার যে অণু আছে, পরমাণু আছে, তাদের ভর কত, তো অণু পরমাণুর ভর বের করার জন্য আমরা কি ব্যবহার করি, কি হয়ে গেল এটা, আমরা ব্যবহার করব হচ্ছে মাস স্পেকট্রোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। ভর স্পেকট্রোমিটার লিখে দিই, ভর স্পেকট্রোমিটার,
স্পেকট্রোমিটার, ভর স্পেকট্রোমিটার বা মাস স্পেকট্রোমিটারের সাহায্যে আমরা অণু বা পরমাণুর ভর মাপি। ব্যাস, আর কোনো কিছু নেই। সময় কিসের সাহায্যে মাপি এটা একটু জানবে, এখানে কয়েকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি। আগেকার দিনে পরীক্ষাগারে সময় মাপার জন্য কোয়ার্জ ঘড়ি ব্যবহার করা হতো। তো কোয়ার্জ ঘড়ি পরীক্ষাগারে সময় মাপার জন্য আগেকার দিনে ব্যবহার করা হতো। আর নর্মাল সময় মাপার জন্য আমার হাতে তো ঘড়ি আছে, এটা তো নর্মাল ঘড়ি। কোয়ার্জ ঘড়ি ব্যবহার করা হতো পরীক্ষাগারে, মানে এক্সাক্ট যখন টাইম লাগবে। কিন্তু বর্তমানে আরো সূক্ষ্মভাবে সময় পরিমাপ করার জন্য, আরো সূক্ষ্মভাবে যদি সময় পরিমাপ করতে চাই, তার জন্য আমরা কি ব্যবহার করি? পারমাণবিক ঘড়ি ব্যবহার করি, সিজিয়াম ঘড়ি ব্যবহার করি। সিজিয়াম ঘড়ি, সিজিয়াম ঘড়ি ব্যবহার করা হয়। সিজিয়াম 133 কোথায় আছে? এই যে সিজিয়াম 133, এই পরমাণুর সাহায্যে একটা ঘড়ি বানানো হয়। তো সিজিয়াম ঘড়ি আমরা ব্যবহার করি পরীক্ষাগারে আরো সূক্ষ্ম পরিমাপের জন্য। এই হলুদ লাইনগুলো থেকে শর্ট কোশ্চেন আসবে। এখানে আর কি কি জিনিস লাগবে? পারমাণবিক ঘড়িকে আমরা আরো কি কি কাজে ব্যবহার করি সেটা একটু দেখবে। রিমোট সেন্সিং, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, আরো যা যা রয়েছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম যা যা রয়েছে, জিপিএস, এগুলোতে আমরা পারমাণবিক ঘড়িকে ব্যবহার করি। প্রমাণ সময় কাকে বলে? এখান থেকে এমসিকিউ জিজ্ঞেস করতে পারে, এটা জাস্ট একটু দেখবে যে সিজিয়ামের যে পরমাণু আছে, সিজিয়াম 133, এই আইসোটোপে যে পরমাণু আছে, ওই পরমাণুর কম্পনের ফলে বা ওই পরমাণু থেকে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো বের হয়, সেই আলো যেই সময়ে এত সংখ্যক কম্পন সম্পন্ন করে, দোলন সম্পন্ন করে বলতে পারো, তাহলে সিজিয়াম পরমাণু থেকে যে তরঙ্গ বের হচ্ছে, সেই তরঙ্গের আলোটা এতবার যদি দোলন সম্পন্ন করতে চায়, সেই তরঙ্গের যদি এত সংখ্যক দোলন সম্পন্ন করে, তাকে 1 সেকেন্ড বলে। যার সংখ্যাটা দেখে রাখবে যে কতবার দোলন সম্পন্ন করছে। এগুলো দোলন ফলন আমরা পরে শিখবো। আবার যার সংখ্যাটা দেখে রাখবে, জানার জন্য। আর কিছুই না। আর কি আছে? হ্যাঁ, সময়ের আর একটা একক আছে, নিউক্লিয়ার ফিজিক্সে ব্যবহার করা হয়, শেক। শেক বলে একটা জিনিস আছে, একটা একক। আমরা আগে পেয়ে গিয়েছিলাম, প্রথম ক্লাসে ভুল করে চলে এসেছিল এটা, সেজন্য বাদ রেখেছিলাম। শেক জিনিসটা কি? শেক জিনিসটা কি? শেক একটা হচ্ছে ক্ষুদ্রতম একক। মানে আমার ঘড়িতে কতক্ষণ, আমি কত ছোট সময় মাপতে পারবো? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। 1 সেকেন্ডের থেকে কম সময়কে কিন্তু আমি আমার এগুলো নর্মাল ঘড়িতে মাপতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমরা যদি 10 ন্যানো সেকেন্ড, মানে 1 সেকেন্ডকে আমি যদি 10 এর পাওয়ার 9 দিয়ে ভাগ করে দিই, 1 সেকেন্ডকে যদি আমি 10 এর পাওয়ার 9 দিয়ে ভাগ, সরি 10 সেকেন্ডকে আমরা যদি ভাগ করে দিই 10 এর পাওয়ার 9 দিয়ে, তাহলে যে সময়টা হবে ওটাকে বলা হয় তোমার 1 শেক বলা হয়। ব্যাপারটা এরকম যে 1 শেক সমান সমান 1 শেক, এটা খুব কম সময়। কত কম সময়? 10 ন্যানোমিটার, ন্যানো সেকেন্ড, 10 ন্যানো সেকেন্ড। কেমন? 10 ন্যানো সেকেন্ড, 10 ন্যানো সেকেন্ড, 10 ন্যানো সেকেন্ড। ন্যানো মানে কি? ন্যানো মানে আমরা জানি, পরের লাইনে লিখি, 1 শেক, 10 তো ছিলই, ন্যানো মানে 10 এর পাওয়ার 9, ন্যানো মানে 10 এর পাওয়ার 9, ন্যানো মানে 10 এর পাওয়ার 9, 10 এর পাওয়ার তোমার -9। যেমন আমি যদি বলি মাইক্রো মানে কত? 10 এর পাওয়ার -6 আমি বলেছিলাম। হ্যাঁ, ঠিক। মেগা মানে কত? 10 এর পাওয়ার যত আমাদের হচ্ছিল তোমার 10 এর পাওয়ার 6 হচ্ছিল। কিলো মানে 10 এর পাওয়ার 3। তো একইভাবে ন্যানো মানে 10 এর পাওয়ার -9। তাহলে এত সেকেন্ড আমাদের হয়ে যাচ্ছে। এখানে কাটাকাটি করে কত শেক বেরোচ্ছে? যে 1 শেক সমান সমান 10 এর পাওয়ার -8 সেকেন্ড। হ্যাঁ, ঠিক। মানে 1 সেকেন্ডকে 1 সেকেন্ডকে 1 সেকেন্ডকে 1 এর পরে 8টা শূন্য বসাও, 10 এর পাওয়ার -8, নিচে এবার নামলে 10 এর পাওয়ার 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। 1 সেকেন্ডকে যদি এত বড় একটা সংখ্যাতে ভাগ দাও, তাহলে যে অল্প সময় বের হবে, ওই অল্প একটু সময়কে আমরা বলি 1 শেক। এটাকে তোমার নিউক্লিয়ার ফিজিক্সে ব্যবহার করা হয়। তাহলে 1 শেক সমান সমান কত হয়ে যাবে? 10 টু দি পাওয়ার -8 সেকেন্ড। জাস্ট এটুকু দেখে রাখবে। বা 1 শেক সমান সমান 10 ন্যানো সেকেন্ড হয়, এটা একটু দেখে রাখবে, আর কিছু দরকার নেই। পরমাণুর ভর মাপার জন্য মাস স্পেকট্রোমিটার ব্যবহার করা হয়, ভর স্পেকট্রোমিটার লেখাই আছে। খুব সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য কোন ঘড়ি ব্যবহার করা হয়? সিজিয়াম ঘড়ি ব্যবহার করি। সিজিয়াম ঘড়ি অপশন বি তে রয়েছে। পৃথিবী থেকে, আচ্ছা এটা পারবে না, এটা আমি পরে করে দেবো। কেমন? পরে করবো কি? এটা আমি আপাতত পরে সরাই। টাইম আমরা দেখি কতক্ষণ ক্লাস হচ্ছে। প্রায় 1 ঘন্টা ধরে ক্লাস হলো, তো এটা আমি পরে করাচ্ছি। কেমন? চলো, এটা একটু বড় অঙ্ক আছে, এটা সাধারণত জিজ্ঞেস করবে না তোমাদের, তবু আমি করিয়ে দেবো। স্কেলের পাঠের দিকে লম্বভাবে না তাকালে, ধরো একটা স্কেল আছে, কোন একটা বস্তু, এখানে লাইন টানা আছে, এর মাঝে আরো ছোট 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 অনেকগুলো লাইন টানা আছে, ধরো 10টা টানা আছে। হ্যাঁ, এবার কোন একটা বস্তুর আমরা দৈর্ঘ্য মাপতে চাচ্ছি। হ্যাঁ, ঠিক, দৈর্ঘ্য মাপতে চাচ্ছি। হ্যাঁ, এবার এই জিনিসটার দৈর্ঘ্য কতটা, এই জিনিসটার দৈর্ঘ্য কতটা আমি সেটা মাপতে চাইছি। হ্যাঁ, তো আমাকে একদম লম্বা লম্বি ভাবে তাকাতে হবে, একদম লম্বা ভাবে তাকাতে হবে, তাহলে আমি বুঝতে পারবো এই দৈর্ঘ্যটা কত নাম্বার দাগের সাথে মিলে যাচ্ছে। আমি যদি সাইড থেকে দেখি, তাহলে আমার হয়তো বলবে এই দাগটা হয়তো পাশের লাইনের সাথে মিলছে। তো আশেপাশ থেকে দেখে কিন্তু, সাইড থেকে দেখে আমরা দৈর্ঘ্য মাপতে পারবো না।
কত নাম্বার লাইনের সাথে মিলছে, বা যখন দৈর্ঘ্য পরিমাপ করব, রিডিং নিব, কত পার্ট কত হচ্ছে, মূল স্কেলে পার্ট কত হচ্ছে, এখানে যদি ভার্নিয়ার স্কেল থাকে তাহলে ভার্নিয়ার স্কেলে কত নাম্বার লাইন মিলছে, ভার্নিয়ার স্কেলের পার্ট কত, সেগুলো নেওয়ার জন্য আমাদের লম্বভাবে তাকাতে হবে, একদম ওপর থেকে তাকাতে হবে। তো আমরা যদি লম্বভাবে না তাকাই তাহলে এক ধরনের ত্রুটি হয়, সেটাকে লম্বন ত্রুটি বলে। কি বলে? লম্বন ত্রুটি। মানে লম্বভাবে না তাকিয়ে যদি রিডিং নিই, মাপ নিই, তাহলে সেটাকে বলা হচ্ছে লম্বন ত্রুটি। নেক্সট, গোলকের ব্যাস, একটা ছোট্ট গোলক আছে, কিসের সাহায্যে মাপতে পারবো? গোলকের ব্যাস অল্প দৈর্ঘ্য, ছোট্ট গোলক ধরো আছে, তাহলে ছোট গোলক হলে সেটাকে আমরা স্ক্রু গেজের সাহায্যে মাপতে পারবো, স্ক্রু গেজের সাহায্যে মাপতে পারবো। এগুলো তো তুলা যন্ত্র, স্প্রিং তুলা, এগুলো ভর মাপবো, ওজন মাপবো, এগুলো নয়। ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট কিসের একক? শক্তির একক। আমরা ক্লাস 10 পড়েছি ইলেকট্রন ভোল্ট, এটা এখানে কেন ঢুকলো জানি না। ইলেকট্রন ভোল্ট শক্তির একক, তাই না? ই মানে কি কিউ, ভি মানে কি ভি, তাহলে ডাব্লিউ সমান সমান কিউ ভি আমরা পড়েছি। ডাব্লিউ সমান সমান কিউ ভি, তাহলে ডাব্লিউ মানে কার্য বা শক্তি, তাহলে কার্য বা শক্তির একক হচ্ছে আমাদের, লিখে রাখি, কার্য বা শক্তির একক হয়ে যাচ্ছে, শক্তির একক হয়ে যাচ্ছে ইলেকট্রন ভোল্ট। স্লাইড ক্যালিপাস মানে ভার্নিয়ার ক্যালিপাস। ভার্নিয়ার ক্যালিপাসে যেহেতু ভার্নিয়ার স্কেলটা স্লাইড করতে পারে, মূল স্কেলের উপরে এটা যেহেতু স্লাইড করতে পারে, তাই ওটাকে বলা হচ্ছে স্লাইড ক্যালিপাস। আচ্ছা, এর সাহায্যে একটা চোঙের ব্যাস মাপা হলো, আর দেখা গেল তার পার্ট হচ্ছে এত। হ্যাঁ, তাহলে স্লাইড ক্যালিপাসের সাহায্যে আমরা পার্ট কত পেয়েছি? 28.57, হ্যাঁ, এত সেন্টিমিটার। এই 28টা কোথা থেকে পেয়েছি? 28টা নিশ্চয়ই আমার দৈর্ঘ্য কি করে আমরা বের করি? দৈর্ঘ্যের সূত্র কি ছিল স্লাইড ক্যালিপাসে? এ প্লাস বিসি, এ প্লাস বিসি। তাহলে 28টা তো নিশ্চয়ই এখান থেকে যুক্ত হয়েছে, এর মান নিশ্চয়ই 28 যোগ বিসি আমার নিশ্চয়ই 0.57 এসেছে। এবার এটা 0.57 কিভাবে এসেছে যদি আমি জাস্ট ভাবার চেষ্টা করি, এটা নিশ্চয়ই 57 সঙ্গে গুণ ছিল 0.01 গুণ ছিল, তাহলে 57 সাথে এটা গুণ করে দিলে আমরা এটা পেয়ে যাচ্ছি, এর সঙ্গে এটাকে যোগ করলে এরকম পেয়ে যাচ্ছি। তার মানে এখানে পয়েন্টের পরে দুটো ঘর আছে, পয়েন্টের পরে দুটো ঘর আছে, এর মানে নিশ্চয়ই লঘিষ্ঠ ধ্রুবক আমার কত ছিল? এখানে লঘিষ্ঠ ধ্রুবক নিশ্চয়ই 0.01 ছিল, 0.01 সেন্টিমিটার ছিল, হয়তো 0.01 সেন্টিমিটার। তাহলে এর ভার্নিয়ার ধ্রুবক কত ছিল? লঘিষ্ঠ ধ্রুবক বা ভার্নিয়ার ধ্রুবক বা লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? 0.01 সেন্টিমিটার, 0.01 সেন্টিমিটার। দশমিকের উপরে কতগুলো ঘর আছে? দশমিকের দুটো ঘর আছে, এখানেও দুটো ঘর নেবো, সেন্টিমিটারটি একটু মিলিয়ে নেবে। আচ্ছা, একটা স্ক্রু গেজের স্ক্রু পিচ বলে দিয়েছে 1 মিলিমিটার। চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা বলে দিয়েছে লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক এলসি সমান সমান স্ক্রু পিচ 1 মিলিমিটার, ভাগ করো চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা, 50 দিয়ে ভাগ করো। কাটাকাটি দিতে পারছি না, তাহলে উপরে একটা শূন্য নিই, নিচে একটা শূন্য নিই। 5 দিয়ে 500 কে কাটলে 100, 5 দিকে 10 কে কাটলে 2, তাহলে 2 ভাগ 100 মানে 0.02 মিলিমিটার না সেন্টিমিটার? মিলিমিটার, তাহলে 0.02 মিলিমিটার। এত আমার লঘিষ্ঠ ধ্রুবক বেরিয়ে গেল। ওটাই বলেছে 0.02 কোথায় আছে? 0.02 সেন্টিমিটার, মিলে গেল। নেক্সট, এত লঘিষ্ঠ ধ্রুবক বলেছে, লঘিষ্ঠ ধ্রুবক বলে দিয়েছে। আচ্ছা, এই স্ক্রু গেজের সাহায্যে মাপলো, বলছে একটা দৈর্ঘ্য মাপলো, একটা একটা ছাত্র কি করলো? একটা তারের ব্যাস মাপলো, তারটা কতটা চিকন একটা ছাত্র মাপলো। কিসের সাহায্যে? স্ক্রু গেজের সাহায্যে। স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবক দেওয়া আছে, জেনারেলি এটাই হয়। কেমন? এখানে মিলিমিটার সেন্টিমিটার লেখা নেই, এটা সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে নিচের কোনটি তারের সঠিক পরিমাপ, ব্যাসের সঠিক পরিমাপ? আমি দেখতে পাচ্ছি লঘিষ্ঠ ধ্রুবকে দেখা যাচ্ছে দশমিকের পরে 3টে ঘর আছে, তাহলে আমার যে অ্যান্সার আসবে সেখানে দশমিকের পরে 3টে ঘর থাকার কথা। অপশন সি তে আছে দশমিকের পরে 3টে ঘর। 0 না লিখলে হয়, কিন্তু এক্ষেত্রে লেখা আছে, তার মানে এটাই আমাদের ধরতে হবে। অপশন সি কেমন? এটা আমার অ্যান্সার হবে 5.310। এখান থেকেই তো আমরা লঘিষ্ঠ ধ্রুবক নিশ্চয়ই পাচ্ছি 0.001, তাই না? এটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে 5 প্লাস 0.5 প্লাস 31 ইন্টু 310 অন্য কিছু ভাবতে পারি। যাই হোক, মানে মোটামুটি আমি যেটা বোঝাতে চাইছি, তোমার 0.001 আছে, তো 5 এর পরে 310 তিনটে ঘর ধরবে। চলো নেক্সট, তারের ব্যাস পরিমাপ করা হয় স্ক্রু গেজের সাহায্যে, স্লাইড ক্যালিপাসের সাহায্যে করতে পারবো, বাট স্ক্রু গেজের সাহায্যে একদম সঠিক মাপ পাবো, তো স্ক্রু গেজ আমরা বলবো। দৌড় প্রতিযোগিতায় সময় কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? দৌড় প্রতিযোগিতায় মানে কার কে কত কম সময়ে যাচ্ছে, সেটা জন্য আমরা স্টপ ওয়াচ ব্যবহার করি, বিরাঙ্গুলি ব্যবহার করি। দৌড় প্রতিযোগিতায় কে কম সময় নিচ্ছে দৌড়াতে, স্টপ ওয়াচ। সূক্ষ্মভাবে সময় মাপতে কোন ঘড়ি ব্যবহার করা হয়? সিজিয়াম ঘড়ি বর্তমানে ব্যবহার করা হয়, পারমাণবিক ঘড়ি, সিজিয়াম ঘড়ি। চলো এগুলো লাগবে না, আমি তাৎপুর্য অঙ্ক সঙ্গে আমরা এখন শিখে নিই, এগুলো অঙ্ক আমরা এখন শিখে নিই। চলো এগুলো আমরা এখন শিখে নিই, এগুলো বাদ রাখছি। চলো এগুলো এখন করি, এগুলো বাদ দাও। প্যারালাক্স পদ্ধতি এগুলো আমরা করিনি। চাঁদের দূরত্ব, ঠিক আছে, এগুলো আমরা পরে করবো। প্যারালাক্স পদ্ধতি ঠিক। এখানে একটা অঙ্ক আমাদের বাদ গিয়েছে, এই অঙ্কটা যেটা আছে এটা আমি লাস্ট আমি তোমাদের একটু বলে দিচ্ছি, এটা জাস্ট একটু প্র্যাকটিস করবে, বা এটাকে আমি কি করাবো কি এখন?
চলো করে দিচ্ছি, মানে পদ্ধতিটা খালি দেখো, আমরা এক্স্যাক্টলি এখনো বেসিক ম্যাথ সমস্ত কিছু শিখিনি, সেজন্য এটা অনেকের কনফিউশন হতে পারে, জাস্ট করার জন্য করে নাও। কি বলছে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বলে দিয়েছে এত মিটার। এটা ধরো পৃথিবী, এখানে ধরো সূর্য আছে, তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বলে দিয়েছে, সূর্যকে একটু আপাতত ছোট করে রাখি, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বলে দিয়েছে, এই দূরত্বটা কত বলেছে, এত মিটার বলেছে। যদি সূর্যের কৌণিক ব্যাস 200 সেকেন্ড, মানে সূর্যের এই প্রান্ত থেকে এই প্রান্ত, এই যে অ্যাঙ্গেলটা হয় থিটা হয়, এই থিটাকে বলা হচ্ছে কৌণিক ব্যাস, এটাকে কৌণিক ব্যাস বলে। এই থিটা কত বলেছে, থিটা আমাকে বলে দিয়েছে 200 সেকেন্ড, 200 সেকেন্ড, তাই না? এককের কত কত একক আছে তোমার, এখানে ডিগ্রি হয় বা এত মিনিট হয় বা সেকেন্ড হয়, অ্যাঙ্গেল বা কোণের এগুলো একক হয়। তাহলে 200 সেকেন্ড বলেছে, দুটো দাগ। তাহলে সূর্যের ব্যাস নির্ণয় করো, সূর্যের এই ব্যাসটা কত, তাহলে একটু আগে আমরা করলাম, একটু আগে আমরা একটা সূত্র ব্যবহার করেছিলাম, এই ব্যাসটা যদি ডি হয়, আর এটা যদি সূর্যের দূরত্ব আমরা ধরে নিই, এই দূরত্বগুলোকে যদি সূর্যের দূরত্ব ধরি, মোটামুটি একই হবে প্রায়। যদি এটাকে একটা বৃত্তচাপের সাথে কল্পনা করি, একটা বৃত্তচাপের সাথে যদি কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে আমরা এই দূরত্বটাকে যদি আর ধরে নিই, তাহলে কি বলছে, সূর্যের ব্যাস নির্ণয় করো, সূর্যের ব্যাস। হ্যাঁ, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আর কত বলে দিয়েছে, বলা আছে কিছু একটা, এটা আমাদের আর এর মান বলা আছে, আর এর মান বলা আছে। তাহলে এই ডিটা বের করতে হবে, ডি সমান সমান আর থিটা হয়, আমরা জানি ডি সমান সমান আর থিটা, তাহলে ডি সমান সমান আর থিটা, আর গুণ থিটা, আর থিটা। আর কত, আর কত, আর বলে দিয়েছে এখানে যে 1.496 গুণ 10 এর পাওয়ার 11। থিটা কত আমার পাশে জায়গা নেই তাই নিচে লিখছি, থিটা কত বলেছে 200 সেকেন্ড। এই সেকেন্ডকে তোমার ডিগ্রিতে পরিণত করতে হবে, এখানে থিটা আমরা ডিগ্রিতে বসাবো, কেমন, সরি রেডিয়ানে বসাবো, এসআই একক ব্যবহার করছি, এখানে মিটার দেওয়া আছে, তাহলে থিটার এককটা এসআই তে ব্যবহার করবো, রেডিয়ানে করব। সেকেন্ডকে 2000 সেকেন্ডকে মিনিটে পরিণত করার জন্য 60 দিয়ে ভাগ দেবো, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট হয়। আবার 60 মিনিটে 1 ডিগ্রি হয়, তাহলে মিনিট হয়ে গেল, মিনিট থেকে আবার ডিগ্রিতে আনতে গেলে আরো 60 দিয়ে গুণ দেবো, আরো 60 দিয়ে ভাগ দেবো, তাহলে এটা ডিগ্রি হয়ে গেল, এত ডিগ্রি। এবার ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার জন্য একটা সম্পর্ক আছে, পাই বাই 180 দিয়ে গুণ দিতে হয়, তাহলে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে চলে যাই। এগুলো যদি কেউ না জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই বলবে, টেলিগ্রাম গ্রুপে বলবে যে দাদা এগুলো আমি জানি না, কি করে এগুলো করছো, তাহলে আমি একটা বেসিক অঙ্কের ক্লাস করিয়ে দেবো, সেখানে এগুলো ডিগ্রির ব্যাপার, ত্রিকোণমিতির এই বেসিক জিনিসগুলো আমি হালকা বলে দেবো, কেমন, মানে অ্যাঙ্গেলের জিনিসগুলো এগুলো বলে দেবো। তো এখানে কাটাকাটি করলে কোনো একটা মান আসবে, এর মান থিটা আসবে, সেই থিটার মান এখানে আমরা বসাবো, এই থিটার মান আমরা এখানে বসাবো, থিটার মান এখানে বসাবো। আমি বসাচ্ছি না আপাতত, বা করে দিই, চলো এটা আমি আপাতত করছি না, কেমন টাইম লাগবে, আমি আপাতত এর অ্যান্সার বলে দিচ্ছি তোমার কত আসবে, 1 সেকেন্ড টাইম দাও আমাকে। এটা যদি আমরা কাটাকাটি করি 9.7 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আসবে, এখানে আসবে 9.7 ইন্টু 10 টু দি পাওয়ার -3 রেডিয়ান আসবে, এত রেডিয়ান, 9.7 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এগুলো দেবে না, এত কঠিন কাটাকাটি এগুলো দেবে না তোমাদের, তবুও করে রাখো। আচ্ছা, তাহলে আমরা কি বলবো, আমরা লাস্টে কি বলবো, যে ডি, এই ডিটা কত, তাহলে আমরা বলবো ডি সমান সমান আর থিটা, আর থিটা, আর থিটা, আর থিটা। আর কত, আর প্রশ্নে বলা আছে 1.496 ইন্টু 10 টু দি পাওয়ার 11, থিটা কত, এত রেডিয়ান, থিটা আমার আসলো 9.7 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে এত মিটার চলে আসবে, এত মিটার চলে আসবে। অ্যান্সার কত আসছে কাটাকাটি করে, 1.45, এটার অ্যান্সার আমাদের চলে আসছে 1.45 ইন্টু 10 টু দি পাওয়ার 9 মিটার। এটা দেবে না, অনেক কঠিন কাটাকাটি আছে, আমি করতে গেলে টাইম লাগতো, তাই তাড়াতাড়ি জাস্ট পদ্ধতিটা দেখানোর চেষ্টা করলাম যে আমরা এই পদ্ধতির সাহায্যে কি ধরনের অঙ্ক আমরা করতে পারি। এত কঠিন দেওয়ার কথা নয়, কেমন, কাটাকাটি ঝামেলা আছে, তবুও মোটামুটি করলাম। এটাকে আমি পরে যখন বেসিক ক্লাস হয়ে যাবে তখন এটাকে আমরা আরেকবার শেখাবো। তো এটাই আজকের ক্লাসে, এইটুকু ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। এটা যেহেতু আমাদের রেকর্ড ক্লাস ছিল, যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, কিছু যদি বুঝতে না পারো আমাকে বলবে যে দাদা এই জায়গায় বুঝতে পারিনি, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জানাবে, কেমন, দেখা হচ্ছে পরের ক্লাসে।